আসসালামু আলাইকুম। তো তোমাদের অলরেডি উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন শেষ। 3টা ক্লাসের মাধ্যমে পুরো অধ্যায়টা কমপ্লিট করছি। মানে ভিডিওগুলো বড় ছিল, বাট ওই 3টা ভিডিওতে আমি কমপ্লিট করে দিচ্ছি, কারণ এখানে আসলে মূলত তোমার প্রসেস নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখন প্রসেস যদি 2টা ভিডিওতে দিয়ে দিই তাহলে তোমাদের ফ্লোটা নষ্ট হবে। ওইটা বিবেচনা করে আমি ভিডিওগুলো লেন্দি করছি, বাট তোমার মানে কম ভিডিওতে আমি এই পুরো অধ্যায়টা কমপ্লিট করে দিচ্ছি। তো আমার কোষ বিভাজন অধ্যায় প্রায় শেষ। এখন আমি যেই কাজটা করি, তোমার অধ্যায়ের পরে একটা ওভারভিউ ক্লাস নিই। যেহেতু অধ্যায়টা ছোট, এক ক্লাসেই তোমার এই অধ্যায়ের ওভারভিউ ক্লাসটা শেষ হয়ে যাবে। তো আজকে আমাদের হলো কোষ বিভাজনের উপরে ওভারভিউ ক্লাস। তো আমার এই অধ্যায়টা পড়াইতে তোমাদের এভারেজ টাইমিং যদি আমি হিসাব করি, এই পুরা অধ্যায় পড়াতে এভারেজ আমার টাইম লাগছে হলো তোমার 6 থেকে 7 ঘন্টা মতো লাগছে। এখন এই 6 থেকে 7 ঘন্টার জিনিস আমি তোমাকে 1 ঘন্টায় পড়াই দেবো, 1 ঘন্টাও লাগবে না, তার থেকেও কম লাগবে। এই 1 ঘন্টার মধ্যে আমি তোমাকে এই 6-7 ঘন্টায় যেটা পড়াইছি ওটা 1 ঘন্টায় পড়াই দেবো। অর্থাৎ অধ্যায়টা এরকমই, তুমি যদি একবারে আমার ওই 3টা ভিডিও করো, 6-7 ঘন্টা দাও, 6-7 ঘন্টা দেওয়ার পরে দেখবা যে পরে তুমি 1 ঘন্টার মধ্যে এই পুরো অধ্যায়টা কভার করে ফেলছে। এই অধ্যায়ের জন্য তোমার আর বেশি টাইম দেওয়া লাগবে না। তো ওইটা কিভাবে করবা, মানে কিভাবে পড়বা, ওই 1 ঘন্টায় কিভাবে পড়বা, ওটাই আমি তোমাকে আজকের ভিডিওতে দেখাবো। তো কথা না বাড়াই আজকের ভিডিওটা শুরু করি। তো আজকে আমাদের কোষ বিভাজনের উপরে ওভারভিউ ক্লাস। তো কোষ বিভাজনের উপরে ওভারভিউ ক্লাস, তো তোমরা চলে যাও কোষ বিভাজন অধ্যায়তে। আমি অলরেডি তোমাদেরকে অধ্যায়টা পুরা দাগাই দিছি, প্লাস হলো তোমাদেরকে অধ্যায়ের টপিক গুলো, সব প্রসেস গুলো একে একে করে সব বুঝাই দিছি। এখন আমি তোমাদেরকে একটা ওভারভিউ ক্লাস নেব। তো ওভারভিউ ক্লাস তো শুরু করি। কোষ বিভাজন, তো প্রথমে তোমাদের জানা লাগবে যে কোষ বিভাজনের আবিষ্কারক কি, অর্থাৎ এই একটু সংক্ষিপ্ত ইতিহাস তোমাদের জানা লাগবে। তো এখানে তোমাদের জানা লাগবে যে এটা কোষ বিভাজন, এটা আবিষ্কারক, এর আবিষ্কারক হলো ওয়াল্টার ফ্লেমিং। তিনি প্রথম কোষ বিভাজন দেখেন এবং তিনি হলো কোষ বিভাজনের আবিষ্কারক। তো তিনি কোথায় প্রথম কোষ বিভাজন দেখেন? তিনি হলো তোমার সামুদ্রিক স্যালামেন্ডার। তোমার স্যালামেন্ডার এক ধরনের উভচর প্রাণী। এই স্যালামেন্ডারে তিনি কি করেন? এই স্যালামেন্ডারে তিনি কোষ বিভাজনটা দেখেন। তো এতটুকু জানলে হচ্ছে। দেন কি আছে? দেন হলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের কাহিনী আছে। তোমরা অলরেডি জানো যে 2 সেট ক্রোমোজোম থাকলে ডিপ্লয়েড, আর 1 সেট ক্রোমোজোম থাকলে হ্যাপ্লয়েড। তারপরে হলো কোষকে তোমার 3 ভাগে ভাগ করা হয়। কোষকে হলো তোমার 3 ভাগে ভাগ করা হয়। অ্যামাইটোসিস কে তোমার বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। তারপরে মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। আর মায়োসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। তো মোটামুটি তোমরা সবই জানো। দেন নেক্সট কি আছে? নেক্সট হলো অ্যামাইটোসিস বিভাজন। তো এখন অ্যামাইটোসিস বিভাজন সম্পর্কে তোমাদের জানা বলতে আসলে প্রসেসটা কিভাবে হয়। প্রসেসটা হলো তোমার মূলত একটা কোষ থাকে। এই কোষটা কি হয়? এই কোষের তোমার মাঝ বরাবর এই কোষের সাইটোপ্লাজম নিউক্লিয়াসে তোমার খাস সৃষ্টি হয়। সাইটোপ্লাজম নিউক্লিয়াসে খাস সৃষ্টি হয়। খাসটা তোমার হলো ভিতরের দিকে যাইতে থাকে। এরকম যাইতে 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 যেয়ে এক সময় কি হয়? দুই পাশের খাস হলো তোমার একসাথে মিলে যায়। মিলে যাওয়ার পরে কি হয়? কোষটা তোমার 2 ভাগে ভাগ হয়ে যায়। এরকম ভাবে তোমার এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হয়। আর এই অ্যামাইটোসিস কোষ বিভাজনে তোমার একই সাথে তোমার সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস বিভাজিত হয়। নর্মালি অন্য বিভাজন গুলাতে প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হয়, তারপরে সাইটোপ্লাজম বিভাজিত হয়, বাট অ্যামাইটোসিসে একই সাথে তোমার সাইটোপ্লাজম আর হলো নিউক্লিয়াস বিভাজিত হয়। আর এই বিভাজনটা অনেক সরল প্রকৃতির একটা বিভাজন। এবং এটা কিসে দেখা যায়? এটা মূলত তোমার হলো 3টা জায়গায় দেখা যায়। তোমার আদিকোষী জীবে দেখা যায়, এককোষী জীবে দেখা যায়, আর হলো তোমার পরজীবী বা প্রোটোজোয়াতে দেখা যায়। তো এখন এক কোষের মধ্যে আবার সব এক কোষিতে দেখা যায় না, বাট ম্যাক্সিমাম এক কোষিতেই তোমার হলো এই অ্যামাইটোসিস দেখা যায়। তো এখানে একটা এক্সাম্পল দিয়ে আছে ইস্ট মূলত তোমার এক কোষী ছত্রাক। এই ইস্টে তোমার হলো এই অ্যামাইটোসিসটা দেখা যায়। আর এছাড়া আরেকটা এক্সাম্পল দিয়েছে অ্যামিবা ওয়ান কাইন্ড অফ পরজীবী। এই হলো মূলত। আর ব্যাকটেরিয়া তোমরা তো জানো যে আদিকোষী ব্যাকটেরিয়া, তো ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস দেখা যাবে। ব্যাকটেরিয়াতে যে অ্যামাইটোসিস হয় ওটার একটা নাম আছে, ওটাকে দ্বিভাজন বলা হয়। কিন্তু দ্বিভাজন মূলত ওয়ান কাইন্ড অফ অ্যামাইটোসিস প্রক্রিয়া। তো এই হলো কথা অ্যামাইটোসিস সম্পর্কে। আরেকটা কথা এখানে বলা আছে যে অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকেই তোমার জটিল আর উন্নত কোষ বিভাজন গুলো আবিষ্কৃত হয়। অর্থাৎ আমরা যদি এরপরে মায়োসিস পড়বো, এগুলো মূলত তোমার অ্যামাইটোসিস কে মডিফাই করে এই মায়োসিস বিভাজন গুলা তোমার আবিষ্কার হয়েছিল। তারপরে কি আছে? তারপরে আছে হলো তোমার মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন অর্থাৎ মাইটোসিস। তো মাইটোসিসকে 2টা নাম আছে তোমার, সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল কোষ বিভাজন। এখন মাইটোসিসে আসলে কি হয় এটা তোমাদের প্রথমত জানা লাগবে, যে মাইটোসিসের কয়টা কমন বৈশিষ্ট্য জানা লাগবে। তো এখানে আমি তোমাদের কয়টা কমন বৈশিষ্ট্য দিয়ে দিছি। যে মাইটোসিস মূলত তোমার 2টা ধাপে হয়। প্রথম ধাপে নিউক্লিয়াসের বিভাজন হয়, আর এই নিউক্লিয়াসের বিভাজনকে তোমার ক্যারিওকাইনেসিস বলা হয়।
তারপরে আরেকটা ধাপ আছে, সেকেন্ডে কি হয়, সেকেন্ডে তোমার সাইটোপ্লাজমের বিভাজন হয়। এই সাইটোপ্লাজমের বিভাজনকে তোমার সাইটোকাইনেসিস বলে। হলো এখন মাইটোসিসে তোমার যেই দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়, মাইটোসিসে তোমার দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়, মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়। তো এই দুইটা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়, অর্থাৎ মাতৃকোষে 46টা ক্রোমোজোম থাকলে ওই দুইটা কোষেও তোমার 46টা ক্রোমোজোম থাকে। শুধু যে ক্রোমোজোম সংখ্যা সেম থাকে এরকম নেই, ক্রোমোজোম সংখ্যা সেম হওয়ার কারণে তোমার যে অপত্য কোষগুলা থাকে এইগুলার বৈশিষ্ট্য হুবহু তোমার মাতৃকোষের মতো হয়। এই হলো আরেকটা বৈশিষ্ট্য। আর কি আছে, আর হলো তোমার এই যে মাইটোসিস আছে, মাইটোসিস বিভাজনে তোমার নিউক্লিয়াস আর ক্রোমোজোম একবারই বিভাজিত হয়। নিউক্লিয়াস আর ক্রোমোজোম একবারই বিভাজিত হয়, কেন হয় এটা তোমরা অলরেডি বোঝো যে কেন হয়, এটা তোমাদেরকে অলরেডি বোঝানো হয়েছে। আর এছাড়া মাইটোসিসের আর 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 মোটামুটি এগুলাই তোমার মোটামুটি মাইটোসিসের বৈশিষ্ট্য। এখন কথা হলো মাইটোসিস কোথায়। তো এই যে গত অধ্যায়তে তোমাদের একটা জিনিস পড়াইছিলাম, আমাদের বডিতে তোমার হলো মানে কাজের ভিত্তিতে দুই টাইপের কোষ আছে, একটা হলো দেহকোষ আর একটা হলো জনন কোষ। তো এই যে দেহকোষ আমাদের বডিতে ম্যাক্সিমামই দেহকোষ থাকে, শুধু একটা দেহকোষ যেটা হলো জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ এটা থেকে তোমার জনন কোষ সৃষ্টি হয়, তাছাড়া ম্যাক্সিমাম সবই কি, সবই হলো দেহকোষ। এই কথা বুঝলাম যে এই দেহকোষগুলো নিজেদের সংখ্যা বৃদ্ধি করে মাইটোসিস বিভাজনের মাধ্যমে। তো এই হলো সেই মাইটোসিস বিভাজন, তার মানে মাইটোসিস বিভাজন কিসে দেখা যায়, তোমার দেহকোষে দেখা যায়। দেহকোষ বলতে আমাদের বডির তোমার জনন কোষ ব্যতীত, জনন কোষ মানে আমাদের বডির তোমার জনন মাতৃকোষ ব্যতীত, জনন মাতৃকোষ ব্যতীত সকল কোষে, সকল কোষেই তোমার এলো এই মাইটোসিসটা দেখা যায়। এই হলো কথা, অর্থাৎ জনন মাতৃকোষে দেখা যায় না, কিন্তু আমাদের জননাঙ্গেও এই মাইটোসিস দেখা যায়। তো আমরা মোটামুটি এটা জানি। নেক্সট কি আছে, নেক্সটে তোমার কোষ চক্র, কোষ চক্র বা ইন্টারফেস। তো কোষ চক্র সম্পর্কে জানার আগে আমাদের জানা লাগবে একটা কোষের তোমার দুইটা দশা থাকে, একটা হলো তোমার বিশ্রাম দশা, বিশ্রাম দশা বা ওটাকে ইন্টারফেস বলা হয়। আরেকটা হলো তোমার বিভাজন দশা বা ওটাকে মাইটোটিক দশা বা এম দশা বলা হয়। এখন যে বিশ্রাম দশা বা ইন্টারফেস, এই বিশ্রাম দশা বা ইন্টারফেসকে আবার তিনটা মানে এর এর মধ্যে আবার তিনটা ভাগ আছে। কি কি, তোমার জি ওয়ান অর্থাৎ গ্যাপ ওয়ান দশা, তারপরে হলো তোমার এস দশা বা সিনথেসিস দশা, তারপরে হলো জি2 দশা বা গ্যাপ 2 দশা। তো এই তিনটা দশা আছে। তো এই যে এই তিনটা দশা আছে, তো এই তিনটা দশার মধ্যে তোমার মানে এই তিনটা দশা অর্থাৎ তোমার ইন্টারফেস, একটা কোষের হলো তোমার দুইটা দশা দেখা যায়, একটা হলো এম দশা আর একটা হলো ইন্টারফেস। ইন্টারফেসের আবার তিনটা আছে, অর্থাৎ এই যে তোমার ইন্টারফেসের তিনটা আর এম দশা, এই চারটা মিলে মূলত কোষ চক্র গঠিত হয়। অর্থাৎ একটা কোষের একটা জীবন চক্র আছে, কোষের একটা জীবন চক্র আছে, যেই জীবন চক্র এই চারটা পর্যায়ের মধ্যে এই হলো কোষের জীবন চক্রটা চলে। অর্থাৎ একটা কোষ যখন নতুন জন্ম হয়, সে প্রথমে জি ওয়ান দশায় যায়, তারপরে এস দশায় যায়, তারপরে জি2 দশায় যায়, তারপরে এম দশায় যায়, এম দশায় যায় সে আবার বিভাজিত হয় আবার নতুন কোষ সৃষ্টি করে, সেই নতুন কোষটা আবার এরকম এই চক্রে ঘুরতে থাকে। এই হলো কথা। এখন এইখানে এই কোষ চক্র সম্পর্কে তো আমাদের আরো কয়েকটা জিনিস জানা লাগবে যে কোষ চক্রটা হয়। তো এই কোষ চক্রটা হওয়ার জন্য যে অভ্যন্তরীণ উদ্দীপনা, অর্থাৎ এই কোষ চক্রটা হওয়ানোর জন্য আমাদের কিছু কিছু জিনিস লাগে। কি কি লাগে, একটা প্রোটিন লাগে যেটাকে তোমার সাইক্লিন সিডিকে প্রোটিন বলা হয়। তো সাইক্লিন সিডিকে প্রোটিন হলো তোমার সাইক্লিন প্রোটিন আর সিডিকে কাইনেস প্রোটিনের হলো মিশ্রণ। অর্থাৎ সাইক্লিন প্রোটিনের সাথে সিডিকে কাইনেস প্রোটিন মিশ্রিত হয়ে তোমার সাইক্লিন সিডিকে প্রোটিন তৈরি করে। তো এটা মূলত কোষ চক্র নিয়ন্ত্রণ করে। এছাড়া কিছু হরমোন আছে, কিছু গ্রোথ ফ্যাক্টর আছে, এগুলো মূলত এই কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে। এখানে স্পেসিফিকলি দেয়া আছে যে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে, আর বাহ্যিক উদ্দীপনা প্রদান করে হলো হরমোন আর গ্রোথ ফ্যাক্টর। তো এইগুলো হালকা পাতলা আমাদের জানা লাগবে। তারপরে কি আছে, তারপরে যে ইন্টারফেস সম্পর্কে এই একটা এমসিকিউ এখানে দিয়ে আছে, কি ইন্টারফেস দশায় যে নিউক্লিয়াসটা থাকে ওটাকে তোমার বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। ইন্টারফেস দশায় যে নিউক্লিয়াসটা থাকে ওটাকে তোমার বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। এখন কথা হলো এই যে কোষ চক্র আমরা একটু ধাপে ধাপে শিখবো। তো ধাপে ধাপে শিখবো তার আগে একটা কথা বলে নিই যে কোষ চক্র তো প্রধানত তো দুইটা ফেজ, একটা ইন্টারফেস আর একটা কি, আরেকটা হলো তোমার এম ফেজ বা এম দশা। তো ইন্টারফেজে একটা কোষ তার জীবনের 90 থেকে 95% সময় কাটায় দেয়, আর এম দশায় হলে একটা কোষ তার জীবনের 5 থেকে 10% সময় কাটায়। তো এখন আমরা এই চারটা দশা সম্পর্কে জানবো। প্রথমে আসি তোমার জি ওয়ান দশা বা গ্যাপ 1 দশা। তো জি ওয়ান দশায় আমাদের একটা জিনিসই জানা লাগবে যে এই পর্যায়ে মূলত আমার সাইক্লিন প্রোটিনটা তৈরি হয়। এই পর্যায়ে কি হয়, এই পর্যায়ে হলো তোমার সাইক্লিন প্রোটিনটা তৈরি হয়, যেটা হলো সিডিকে কাইনেজের সাথে মিলে এই কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয়ত আরেকটা কথা জানা লাগবে যে এই পর্যায়টা মূলত কোষের কি প্রস্তুতি পর্যায়। কিসের জন্য প্রস্তুতি পর্যায়, রেপ্লিকেশনের জন্য প্রস্তুতি পর্যায়, ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রস্তুতি পর্যায়। অর্থাৎ এর পরবর্তী পর্যায়তে এই কোষের যে ডিএনএ আছে, ডিএনএ তোমার রেপ্লিকেশন হবে। তো এই রেপ্লিকেশনের জন্য কোষটা কি করে, এই পর্যায়ে তোমার প্রস্তুতি নেয় যে আমার এই রেপ্লিকেশনটা হবে, এখন আমার কিছু জিনিসপত্র লাগবে, ওই জিনিসপত্রগুলা তৈরি করে, একটু মানে রেস্ট নেয় যে একটা বড় প্রসেস করা লাগবে। তো এই অর্থাৎ তোমার হলো রেপ্লিকেশনের জন্য যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে, তোমার হলো আরএনএ, তারপরে হলো তোমার এনজাইম, প্রোটিন যা আছে সবকিছু হলো এই হলো ই ই হলো তোমার হলো সব হলো তোমার হলো
এই পর্যায়ে তৈরি হয়ে যায়, এই হলো তোমার G1 পর্যায়ে বা গ্যাপ 1 পর্যায়ে তৈরি হয়ে যায়। তো এখানে আমাদের দুইটা জিনিস জানা লাগবে। প্রথম কথা কি, প্রথম কথা হলো তোমার এখানে তোমার হলো সাইক্লিন প্রোটিন তৈরি হয়, সাইক্লিন প্রোটিন তৈরি হয় যেটা সিডিকে কাইনেসের সাথে যুক্ত হয়ে তোমার হলো কোষ চক্র নিয়ন্ত্রণ করে। আর দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো এটা মূলত তোমার রেপ্লিকেশনের প্রস্তুতি পর্যায়ে, অর্থাৎ একটা কোষ এখানে এই পর্যায়ে এসে তোমার রেপ্লিকেশনের জন্য প্রস্তুতি নেয়। তো এখানে এই পর্যায়ে কি হয়, এই পর্যায়ে রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় যত উপাদান আছে তোমার আরএনএ বলো, প্রোটিন বলো, এনজাইম বলো, সব হলো এই পর্যায়ে তৈরি হয়। আর একটা কথা জানা লাগবে যে এই পর্যায়ে তোমার কোষ কতটুকু সময় ব্যয় করে। তো কোষ তার জীবন চক্রে 30 থেকে 40% সময় এই পর্যায়ে ব্যয় করে। এরপরে কোষ কোথায় যায়, কোষ হলে এরপরে তোমার এস দশায় যায় বা সিনথেসিস দশায়। তো এই দশায় কি হয়, এই দশায় যেহেতু আগের দশায় রেপ্লিকেশনের জন্য প্রস্তুতি নিছে, তাহলে এই দশায় কি হবে, এই দশায় তোমার ডিএনএ রেপ্লিকেশন হবে বা ডিএনএ সংশ্লেষ হবে বা ডিএনএ দ্বিত্বন হবে বা ডিএনএ অনুলিপন হবে, সবই একই কথা। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন, রেপ্লিকেশনের বাংলা হলো তোমার অনুলিপন বা দ্বিত্বন, এটা হলো কথা। এখন তোমার যদি অনুলিপন আসে তাও এই দশায় হবে, দ্বিত্বন আসলেও এই দশায় হবে। আরেকটা কথা হলো ডিএনএ সংশ্লেষ হয়। ডিএনএ কেমনে সংশ্লেষ হয়, এই যে তোমার ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে কি হয়, নতুন ডিএনএ তৈরি হয়। তো নতুন ডিএনএ তৈরি হওয়া মানে কি, ডিএনএ সংশ্লেষ হচ্ছে, অর্থাৎ এই দশায় তোমার ডিএনএ সংশ্লেষ হয়। তো এটা আমাদের মেইনলি জানা লাগবে যে এই দশায় তোমার ডিএনএ রেপ্লিকেশন হয়। আরেকটা জিনিস জানা লাগবে, এই দশায় তোমার হলো কোষের মধ্যে হিস্টোন প্রোটিন তৈরি হয়। এই দশায় তোমার কি হয়, কোষের মধ্যে হিস্টোন প্রোটিন তৈরি হয়। কেন, কেন কারণ আমার কোষের মধ্যে তো ডিএনএ থাকা লাগবে না, কোষের মধ্যে তোমার কি থাকা লাগবে, ক্রোমোজোম থাকা লাগবে। এখন ক্রোমোজোম কি দ্বারা গঠিত হয়, ক্রোমোজোম হলো তোমার ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন মিলে হলো তৈরি হয়। তো এখানে তোমার এই যে নতুন ক্রোমোজোম তৈরি হয়েছে, তো ক্রোমোজোমের জন্য শুধু ডিএনএ হইলে হবে না, সাথে আমার হিস্টোন প্রোটিন লাগবে। তো এই যে ডিএনএ, হিস্টোন প্রোটিন, এগুলো একসাথে মিলে মূলত ক্রোমোজোম তৈরি করে। তো তোমরা যে মেইনলি মাথায় রাখবা যে এস দশায় কি হয়, এস দশায় ডিএনএ রেপ্লিকেশন হয় বা ডিএনএ দ্বিত্বন হয় বা ডিএনএ সংশ্লেষ হয় বা ডিএনএ এর অনুলিপন হয়। আর এস দশায় কি হয়, এস দশায় হলো তোমার হিস্টোন প্রোটিন তৈরি হয়, হিস্টোন প্রোটিন তৈরি হয়। এখন এস দশায় কোষ কতটুকু সময় ব্যয় করে, এস দশায় হলো কোষ এর মোট হলো চক্রের 30 থেকে 50% সময় ব্যয় করে। এরপরে আসি, এরপরে তোমার G2 দশা বা গ্যাপ টু দশাতে আসি। তো গ্যাপ টু দশা, তো গ্যাপ টু দশা কি, গ্যাপ টু দশায়ও তোমার কোষ হলো প্রস্তুতি নেয়। তো গ্যাপ টু দশায় কোষ কিসের জন্য প্রস্তুতি নেয়, কোষ হলো তোমার বিভাজনের জন্য প্রস্তুতি নেয়। কোষ কিসের জন্য প্রস্তুতি নেয়, কোষ বিভাজনের জন্য প্রস্তুতি নেয়। এখন বিভাজনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, ফর এক্সাম্পল এই দশায় কি, এই দশায় কোষের মধ্যে তোমার মাইক্রোটিউবিউল আর হলো সেন্ট্রোজোম গঠিত হয়। এই দশায় কোষের মধ্যে কি হয়, মাইক্রোটিউবিউল আর সেন্ট্রোজোম গঠিত হয়, কারণ বিভাজনের জন্য স্পিন্ডল তন্তু তৈরির জন্য এই মাইক্রোটিউবিউল আর সেন্ট্রোজোম লাগবে। তো এই দশায় এইগুলা তৈরি হয়। এই একটা জিনিস এতটুকু জানলেই হবে যে এটাই হলো তোমার মূলত বিভাজনের জন্য প্রস্তুতি নেয়। আর এই পর্যায়ে কি হয়, তোমার মাইক্রোটিউবুল আর সেন্ট্রোজোম তৈরি হয়। আরো একটা জিনিস মাথায় রাখবে যে এই দশায় কি হয়, এই দশায় তোমার শক্তি তৈরি হয়, কারণ বিভাজন হওয়ার জন্য তোমার নির্দিষ্ট পরিমাণে শক্তি লাগবে। এই জন্য এই দশায় শক্তি অর্থাৎ এটিপি তৈরি হয়, এটা মাথায় রাখবে। আর হলো কোষের যখন হলো G2, অর্থাৎ কোষের যে এক ধাপ থেকে আরেক ধাপ, G1 থেকে এস, এস থেকে G2, এই জিনিসটা এই মানে এক ধাপ থেকে আরেক ধাপে নিয়ে যায় হলো সাইক্লিন প্রোটিন। কিন্তু কোষকে তোমার G2 থেকে বিভাজন দশায় তোমার সাইক্লিন প্রোটিন নিয়ে যাইতে পারে না, এই জন্য একটা স্পেশাল জিনিস লাগে, এটাকে তোমার কি বলা হয়, এটাকে তোমার এমপিএফ প্রোটিন বলা হয়। এমপিএফ প্রোটিন বলা হয় তোমার ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর প্রোটিন, ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর প্রোটিন, এমপিএফ প্রোটিন। এই এমপিএফ প্রোটিনই কোষকে G2 দশা থেকে বিভাজন দশায় নিয়ে যায়। তো এটা একটু জানা লাগবে। আর কোষ হলো এই G2 দশায় কতটুকু সময় ব্যয় করে, কোষের মোট জীবন চক্রে 10 থেকে 20% সময়, কোষের মোট জীবন চক্রে 10 থেকে 20% সময় G2 দশায় মানে G2 দশায় পার করে দেয়। তো এতটুকু আমরা মোটামুটি জানলাম। এরপরে কি আছে, এরপরে আছে হলো তোমার এই যে সাইক্লিনের একটা প্রকারভেদ দেয়া আছে, সাইক্লিনের একটা প্রকারভেদ দেয়া আছে। তো সাইক্লিনের প্রকারভেদ কি, সাইক্লিনের প্রকারভেদ হলো তোমার হলো সাইক্লিনকে তোমার চার ভাগে ভাগ করা যায়। অর্থাৎ যে সাইক্লিন সিডিকে আমাদের কোষ চক্রকে নিয়ন্ত্রণ করতেছে। তো এই সাইক্লিন সিডিকে সিডিকে একটাই হয়, বাট সাইক্লিনটা 4 টাইপের হয়। তো তোমাদের প্রথমত নামগুলো মনে রাখা লাগবে। তো নামগুলা কি, সাইক্লিন এ, সাইক্লিন বি, সাইক্লিন ডি, সাইক্লিন ই। তো তোমাদের এটা মাথায় রাখা লাগবে যে এর মধ্যে সাইক্লিন সি নেই, এর মধ্যে কি নেই, এর মধ্যে সাইক্লিন সি নেই, এটা তোমার প্রথমত মাথায় রাখা লাগবে। দেন দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো এখানে তোমার যে সাইক্লিন গুলো আছে প্রতিটার কাজ তোমার জানা লাগবে না, শুধু এ আর ডি এর কাজ জানা লাগবে। তো এ কি, এ হলো সাইক্লিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে কি, ডিএনএ রেপ্লিকেশন নিয়ন্ত্রণ করে। তো যে সাইক্লিনটা ডিএনএ রেপ্লিকেশন নিয়ন্ত্রণ করে ওটা হলো তোমার সাইক্লিন এ। আর সাইক্লিন ডি এর কাছে, সাইক্লিন ডি এই যে এই কাজটা করে তোমার G1 থেকে এস এ নিয়ে যায়, এস থেকে G2 তে নিয়ে যায়। কিন্তু G2 থেকে আবার বিভাজন দশায় সাইক্লিন ডি নিতে পারে না, G2 থেকে তোমার বিভাজন দশায় নিয়ে যায় হলো তোমার এমপিএফ প্রোটিন। তো এইগুলো একটু মাথায় রাখা লাগবে। আই থিঙ্ক তোমরা মোটামুটি এগুলো খুব ভালো করে বুঝো। আর এর ভিতরে ভিতরে কিছু এমসিকিউ আছে, যেমন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন কোষ থাকে, 100 ট্রিলিয়ন কোষ থাকে বা 10 টু দি পাওয়ার 14টি কোষ থাকে, এটা এমসিকিউ হিসেবে একটু মাথায় রাখা লাগবে। আর কিছু কিছু কোষ আছে যেগুলো কি, যেগুলো তোমার দ্রুত, খুব দ্রুত বিভাজিত হতে পারে। তো এরকম দুটো এক্সাম্পল দেওয়া আছে, একটা হলো তোমার ভ্রূণ কোষ
আর একটা হলো কি মূল ও কাণ্ডের সিস্টেম মেরিস্টেম, মানে শীর্ষ মেরিস্টেম কোষ অর্থাৎ ভ্রূণ কোষ। আমি তোমাদেরকে এর আগে পড়াইছিলাম কি স্টেম সেল বা স্টেম কোষ। তো স্টেম কোষের কাজ কি? স্টেম কোষ হলো এমন একটা কোষ যেটা হলো তোমার খুব দ্রুত বিভাজিত হইতে পারে। এখন আমি তোমাদেরকে বলছিলাম যে এই কোষটা কোথায় পাওয়া যায়। এই স্টেম কোষ হলো আমরা যখন জাইগোট বা ভ্রূণ অবস্থায় থাকি তখন আমাদের মানে ওই পুরো অংশ জুড়েই তোমার স্টেম কোষ থাকে। এই জন্য কি তোমার ভ্রূণ কোষ ওয়ান কাইন্ড অফ স্টেম কোষ। এই জন্য কি হয়, এই জন্য তোমার এই ভ্রূণ কোষ খুব দ্রুত বিভাজিত হইতে পারে। আর মূল ও কাণ্ডের শীর্ষে তোমার হলো কি থাকে, মেরিস্টেম কোষ থাকে। মেরিস্টেম একটা ইংলিশ ওয়ার্ড, মেরিস্টেম মানে হলো তোমার ভাজক কোষ। তো কোষকে তোমার বিভাজনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো তোমার ভাজক কোষ আর একটা হলো স্থায়ী কোষ। তো ভাজক কোষ হলো যে কোষটা বিভাজিত হইতে পারে ওটা ভাজক কোষ, আর যেটা বিভাজিত হইতে পারে না ওটা হলো স্থায়ী কোষ। তো ভাজক কোষের ভিতরে আবার দুইটা মানে তিনটা প্রকার ভেদ আছে। তো এর মধ্যে দুইটা প্রকার হলো একটা প্রাথমিক ভাজক কোষ আর একটা হলো তোমার সেকেন্ডারি ভাজক কোষ। তো প্রাথমিক ভাজক কোষ কি? প্রাথমিক ভাজক কোষ হলো খুব দ্রুত বিভাজিত হইতে পারে, বা সেকেন্ডারি ভাজক কোষ বিভাজিত হইতে পারে বাট প্রাথমিক কোষের বা ভাজক কোষের মতো অত দ্রুত বিভাজিত হইতে পারে না। এখন এই প্রাথমিক ভাজক কোষটা মূলত তোমার মূল আর কাণ্ডের শীর্ষে পাওয়া যায়, অর্থাৎ এই যে মূল আর কাণ্ডের শীর্ষে যে মেরিস্টেম কোষ ওটা মূলত তোমার প্রাথমিক ভাজক কোষ বা প্রাইমারি মেরিস্টেম কোষ। তো এটা খুব দ্রুত বিভাজিত হইতে পারে। এরপরে কি আছে, এরপরে কিছু কিছু কোষ আছে যারা আবার কখনো বিভাজিত হইতে পারে না। এর মধ্যে কি আছে, এর মধ্যে আমাদের হলো লাল রক্তকোষ বা লোহিত রক্তকণিকা আছে, পেশি কোষ আছে, স্নায়ু কোষ আছে, আর উদ্ভিদের স্থায়ী কোষ আছে। তো আমরা অলরেডি জানি যে কি লোহিত রক্তকণিকা 120 দিন বাজে। তোমরা যদি সেকেন্ড পেপারে 4 নম্বর অধ্যায়টা একবার পড়ে আসো তোমরা এটা জানবা যে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হলো 120 দিন। অর্থাৎ 120 দিন পরে লোহিত রক্তকণিকা মারা যায়, এরা নিজের কোনো বিভাজন করতে পারে না। অর্থাৎ তাইলে এরা সৃষ্টি হয় কিভাবে? আমাদের হাড়ের মধ্যে এক টাইপের মজ্জা, জেলি টাইপের মানে জেলির মতো জিনিস পাওয়া যায়, যেটাকে তোমার অস্থি মজ্জা বলা হয়। যেটাকে তোমার কি বলা হয়? যেটাকে তোমার অস্থি মজ্জা বলা হয়। এই যে অস্থি মজ্জা, এই অস্থি মজ্জাটা কি? এই অস্থি মজ্জাটা তোমার হলো এই লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরি করে। অস্থি মজ্জা কি করে? অস্থি মজ্জা হলো তোমার লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরি করে। এখন কথা হলো কি, তো এই যে তোমার হলো লাল লাল কোষ, এরা কি হয়? এরা নিজে নিজে বিভাজিত হয় না, এরা তৈরি হয় হলো তোমার অস্থিমজ্জা থেকে। এই লাল কোষ তোমার হলো 120 দিন পরে মারা যায়, মারা যাওয়ার পরে আবার নতুন লাল কোষ হলো অস্থিমজ্জা থেকে তৈরি করে। এরকমই ভাবে তোমার পেশি কোষ, স্নায়ু কোষ, এগুলা কি হয়? এগুলাও হলো তোমার বিভাজিত হইতে পারে না। স্নায়ু কোষ হলো তোমার পুরা জীবনে কখনো স্নায়ু কোষ বিভাজিত হয় না, কখনো মারাও যায় না। তোমার জন্মের সময় যে স্নায়ু কোষ থাকে তোমার মৃত্যুর সময় ওই সেম স্নায়ু কোষ থাকে। এছাড়া যে উদ্ভিদের স্থায়ী কোষ, অলরেডি বললাম যে উদ্ভিদের হলো যে কোষগুলো বিভাজিত হইতে পারে না ওইগুলোকে স্থায়ী কোষ বলা হয়। তো এই হলো মূলত কিছু কোষ যেগুলো তোমার বিভাজিত হইতে পারে না। আর এখানে আরেকটা এমসিকিউ আছে কি, আমাদের কিডনি কিডনি বা বৃক্ষ থেকে একটা হরমোন খরিত হয় যেটাকে ইরিথ্রোপোয়েটিন বলা হয়। তো এটা কি করে? এটা মূলত অস্থিমজ্জাকে লোহিত রক্তকণিকা তৈরিতে উদ্দীপিত করে। অর্থাৎ এই যে অস্থিমজ্জা থেকে তোমার আরবিসি বা লাল রক্তকোষ তৈরি হয়, তো এই এই জিনিসটা তৈরিতে তোমার এক ধরনের উদ্দীপনা যোগায়। অর্থাৎ এটা তৈরি মানে লাল অস্থিমজ্জাকে বলে যে তুমি তৈরি করো তৈরি করো। এই কাজটা করে কি? এই কাজটা করে হলো একটা হরমোন যেটাকে এরিথ্রোপোয়েটিন বলা হয়, আর এটা ক্ষরণ করে হলো কিডনি। তো এটা আমাদের একটু জানা লাগবে এমসিকিউ হিসেবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তো এই এমসিকিউ গুলো আমরা প্রথমের দিকে বাদ রাখছিলাম, এগুলো তোমাদেরকে জানাই দিলাম। তো এই হলো মোটামুটি তোমার ইন্টারফেস। এরপরে হলো এম ফেজ। এম ফেজ কি? এম ফেজ হলো এই যে জি টুর পরে কোষ কিসে যায়? এম ফেজে যায়। অর্থাৎ এই যে আমরা এখন যে মাইটোসিস মায়োসিস পড়বো, এইগুলা মূলত তোমার এম দশা বা মাইটোটিক দশা বা হলো তোমার হলো বিভাজন দশা। অর্থাৎ একটা কোষ অর্থাৎ কোষের আবার স্পেসিফিকেশন আছে, কিছু কোষ তোমার মায়োসিস দেবে, কিছু কোষ মাইটোসিস দেবে। এমন কখনোই হবে না যে একটা কোষ তোমার একই সাথে মাইটোসিস আর মায়োসিস দিতে পারে। অর্থাৎ যেই কোষটা মাইটোসিস দেয় সে তার বিভাজন দশায় মাইটোসিস বিভাজন করে, আর যেই কোষটা মায়োসিস দেয় সে তার বিভাজন দশায় তোমার মায়োসিস বিভাজন দেয়। তো এটা মাথায় রাখা লাগবে। তো এই হলো তোমার এম দশা কোষের জন্য, যেই পর্যায়ে তোমার মাইটোসিস বা মায়োসিস বিভাজন হয়, যেটা আমরা এখন বিস্তারিত পড়বো। আর এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউটা কি, স্তন্যপায়ীর কোষ চক্রে মাইটোটিক দশা 1 থেকে 1.5 ঘন্টা হয়। অর্থাৎ এই যে এম দশা আমরা জানি কি কোষের মোট মানে জীবন চক্রের মানে কোষ চক্রের 5 থেকে 10% সময় ধরে এই হলো এম দশাটা হয়। তো এর মধ্যে কি আছে, এর মধ্যে তোমার হলো স্তন্যপায়ী যারা, অর্থাৎ আমরা তো স্তন্যপায়ী। স্তন্যপায়ী কারা তো জানো, আমরা আর হলো তোমার জীবজন্তু যারা আছে, পশু পাখি যারা আছে, আমরা আর পশু পাখি, আমরা হলো স্তন্যপায়ী। তো স্তন্যপায়ীতে তোমার মাইটোসিস হইতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এটা একটু এমসিকিউর জন্য মনে রাখা লাগবে। এখন এই যে পার্সেন্টেজ গুলো আছে এগুলো একটু একসাথে পড়ে নিবা। অর্থাৎ এস দশায় টাইম হলো 30 থেকে 50%, জি 1 দশায় 30 থেকে 40%, জি 2 দশায় তোমার 10 থেকে 20%, আর হলো এম দশায় কত? এম দশায় হলো 5 থেকে 10%, আর ইন্টারফেস দশায় হলো 90 থেকে 95%। এইভাবে তোমরা পার্সেন্টেজ গুলো একসাথে লিখে পড়ে নিবা। আমি আমার ক্লাসে অলরেডি তোমাদেরকে শিখাইছি। আর এখানে একটা জিনিস মাথায় রাখবা যে কোষ তার জীবন চক্রের সবচেয়ে বেশি সময় কাটায় হলো তোমার এস এস দশায় বা তোমার সিনথেসিস দশায়। এটা একটু মাথায় রাখা লাগবে যে কোষ তার জীবন চক্রের সবচেয়ে বেশি সময় সবচেয়ে বেশি সময় কাটায় হলো তোমার এস দশায় বা সিনথেসিস দশায়। এইটা একটু মাথায় রাখা লাগবে।
তো এই হলো কাহিনী। তো এইগুলা একটু মাথায় রাখা লাগবে। আর এরপরে কি আছে, এরপরে তোমার একটা শখ দিয়ে আছে ইন্টারফেস আর এমফেস এর মধ্যে পার্থক্য। তো ইন্টারফেস হলো প্রথমটা বলা আছে কি, ইন্টারফেস হলো প্রস্তুতি দশা আর এমফেস হলো বিভাজন দশা। এটা আমরা অলরেডি জানি, ইন্টারফেসে 90 থেকে 95% টাইম থেকে, আর এমফেসে 5 থেকে 10% জানি, এটাও জানি। ইন্টারফেসে কি কোষের বৃদ্ধি হয় আর এমফেসে কোষের বিভাজন হয়। অর্থাৎ ওই যে নতুন যে অপত্য কোষটা তৈরি হয় ওটা তো ছোট থাকে। তো ওই যে এর বিশ্রাম দশায় বা প্রস্তুতি দশায় বা ইন্টারফেসে কি হয়, এটা হলো বড় হয়, বড় হয়ে একদম তোমার কি বলে পূর্ণবয়স্ক হয়ে যায়। তারপরে এ হলো বিভাজন দশায় যায়। অর্থাৎ এর জন্য তোমার ইন্টারফেসকে বৃদ্ধি পর্যায়ে বলা হয়েছে। আর এমফেস হলো তোমার বিভাজন পর্যায়ে। আর ইন্টারফেসে কি হয়, ইন্টারফেসে তোমার বংশগতীয় বস্তু ক্রোমাটিন হিসেবে থাকে, আর এমফেসে বংশগতীয় বস্তু কি হিসেবে থাকে, ক্রোমোজোম হিসেবে থাকে। তো এটা তোমরা অলরেডি জানো যে কোষ যখন বিশ্রাম অবস্থায় থাকে তখন এই নিউক্লিয়াসের মধ্যে কি পাওয়া যায়, তোমার ক্রোমাটিন তন্তু পাওয়া যায়। আর হলো কোষ যখন হলো তোমার বিভাজন দশায় চলে যায় তখন কি হয়, তখন এই ক্রোমাটিন তন্তুটাই তোমার ক্রোমোজোমে পরিণত হয়ে যায়। তো এই শখটা তোমরা মোটামুটি ভালোই জানো, ওকে প্রপারলি শেখানো হয়েছে। এরপরে আমরা মাইটোসিসে আছি। তো মাইটোসিসের একটা বেসিক ধারণা আমার তোমাদের সবার আছে যে মাইটোসিস দুই ধাপে হয়। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয় যেটাকে ক্যারিওকাইনেসিস বলা হয়, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হয় সেটাকে তোমার কি বলা হয়, সেটাকে তোমার সাইটোকাইনেসিস বলা হয়। তো প্রথমে আসে তো এই মাইটোসিসের এই যে তোমার বিভাজন, প্রথমে তোমার ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, এই নিউক্লিয়াসের বিভাজনকে আবার 5টা পর্যায়ে ভাগ করা হয়েছে। তো 5টা পর্যায়ে কি কি, তোমার প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। তো আসলে মাইটোসিসটা কিভাবে হয় এটা তোমাদেরকে প্রথমত বলি যে মাইটোসিসটা আসলে কিভাবে হয়। মাইটোসিস কিভাবে হয়, মাইটোসিস হয় হলো তোমার প্রথমে তোমার হলো মানে কোষের নিউক্লিয়াস, প্রথমে তো তোমার ক্যারিওকাইনেসিস হয়। তো আমরা একটা কোষের নিউক্লিয়াস নিলাম, এরপরে কি হয়, এই নিউক্লিয়াসে তোমার জল বিয়োজন ঘটে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে পানি বের হয়ে যায়। পানি বের হওয়ার কারণে কি হয়, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন তন্তু আছে এগুলা কি হয়, এগুলো তোমার ক্রোমোজোমে পরিণত হয়ে যায়। অর্থাৎ এই যে ক্রোমাটিন তন্তু তোমার ওয়ান কাইন্ড অফ ক্রোমোজোম, বাট ক্রোমোজোম যখন পানির মধ্যে থাকে তখন ওই ক্রোমোজোমকে তোমার ক্রোমাটিন তন্তু বলা হয়। এবং জল বিয়োজন হলে কি হবে, তোমার পানিটা বের হয়ে যাবে। তখন কি হবে, তখন এই যে ক্রোমোজোম গুলা তোমার মোটা, খাটো, তারপরে হলো স্পষ্ট, দৃষ্টিগোচর এরকম হয়ে যাবে, রং ধারণ করার মতো বৃদ্ধি পাবে। তো ক্রোমোজোম গুলা এরকম হবে। আর এই টাইমে কি হবে, এই প্রোফেজে এই মানে তার সাথে কি হবে, তার সাথে এই যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে, এইগুলো তোমার হলো বিলুপ্ত হইতে থাকবে। আরেকটা জিনিস কি হবে, আরেকটা জিনিস হবে যে এই যে নিউক্লিয়াসের মধ্যে তোমার হলো কি হবে, স্পিন্ডল তন্তুর সূচনা ঘটবে। অর্থাৎ আস্তে আস্তে এর মধ্যে কি হবে, এর মধ্যে তোমার স্পিন্ডল তন্তুর সূচনা ঘটবে। তো এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখা লাগবে যে উদ্ভিদ কোষে স্পিন্ডল তন্তু তৈরি করে হলো তোমার মাইক্রোটিউবুল, আর প্রাণী কোষে স্পিন্ডল তন্তু তৈরি করে হলো সেন্ট্রোজোম। অর্থাৎ সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওল মূলত তোমার স্পিন্ডল তন্তু তৈরি করে। আর প্রাণী কোষে একটা এক্সেপশনাল জিনিস হলো এই যে সেন্ট্রিওল গুলা, এইগুলা কি করে, এগুলো তোমার স্পিন্ডল তন্তু তৈরি করে। তোমার একটা সেন্ট্রোজোমে 2টা সেন্ট্রিওল থাকে, 2টা সেন্ট্রিওল তোমার কোষের হলো 2 মেরুতে চলে যায়। অর্থাৎ স্পিন্ডল তন্তু 2 মেরুতে যেয়ে তোমার অ্যাস্টার রশ্মি হলো বিস্তৃত করে। অ্যাস্টার রশ্মি এক ধরনের আলো, এই আলোটা বিস্তৃত করে। এটা তোমার হলো প্রাণী কোষে দেখা যায়, এটা তোমার উদ্ভিদ কোষে দেখা যায় না, কারণ উদ্ভিদ কোষে তোমার সেন্ট্রোজোম পাওয়া যায় না। তো এতটুকু জানলেই হবে। এর পরবর্তী ধাপে কি হয়, এর পরবর্তী ধাপে তোমার স্পিন্ডল তন্তুটা একদম প্রপারলি সৃষ্টি হয়ে যায়। আর তোমার নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন কি হয়ে যায়, একদম বিলুপ্ত হয়ে যায়। আরেকটা জিনিস হয়, আরেকটা জিনিস কি, এই যে ক্রোমোজোম গুলো, এই ক্রোমোজোম গুলো এক একটা স্পিন্ডল ফাইবারের উপরে অবস্থান করে। এক একটা স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তুর উপরে অবস্থান করে। অবস্থান করার পরে কি হয়, এরা হলো ক্রোমোজোমীয় নৃত্য শো করে। অর্থাৎ ক্রোমোজোমীয় নৃত্য বলতে তোমার ক্রোমোজোমের চলন বলা হয়েছে। আর ক্রোমোজোম গুলো তোমার চলতে চলতে কি হয়, ক্রোমোজোম গুলো তোমার চলতে চলতে ইসে চলে আসে, তোমার হলো এই স্পিন্ডল তন্তুর একদম মাঝখানে যে এলাকা আছে, মাঝখানের এলাকায় চলে আসে। এখন স্পিন্ডল তন্তুর মাঝখানের এলাকাকে তোমার বিষুবীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল বা ইকুয়েটর অঞ্চল বলা হয়। তো ক্রোমোজোম গুলা কি করে, ক্রোমোজোমীয় নৃত্যের মাধ্যমে অর্থাৎ চলনের মাধ্যমে এই স্পিন্ডল তন্তুর বিষুবীয় অঞ্চলে চলে আসে। তো বিষুবীয় অঞ্চলে চলে আসলো, চলে আসার পরে কি হয়, চলে আসার পরে এই ক্রোমোজোম গুলা তোমার সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়ে 2টা ক্রোমাটিডে পরিণত হয়। তো এই ক্রোমাটিড গুলা কি হয়, এই যে ভাগ করা ক্রোমাটিড গুলো তাদের নিকটবর্তী মেরুর দিকে যাইতে থাকে। তো নিকটবর্তী মেরুর দিকে যাওয়ার সময় এই ক্রোমোজোম গুলোকে তোমার ইংরেজি অক্ষরের মতো মনে হয়, ইংরেজি বিভিন্ন অক্ষর VLJI এরকম অক্ষরের মতো মনে হয়। এখন এই অক্ষরের মতো মনে হওয়ার কারণ কি, আমরা জানি, আমরা প্রথম অধ্যায়তে বলছিলাম যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে 4 ভাগে ভাগ করা হয়। তো এই 4 ভাগে যেই ক্রোমোজোম মানে এই সাইবারকে যেই ক্রোমোজোম থাকবে ওই ক্রোমোজোমের অক্ষরটা এই টাইমে দেখা যাবে। তো এরা হলো যাওয়ার পথে, মেরুতে যাওয়ার পথে কি হয়, প্রতিটা ক্রোমাটিড এক একটা ক্রোমোজোমে পরিণত হয়ে যায়, এক একটা পূর্ণ ক্রোমোজোমে পরিণত হয়ে যায়। এবার এই ক্রোমোজোম গুলা কি হয়, এই অপত্য ক্রোমোজোম গুলা তোমার 2 মেরুতে চলে যায়। 2 মেরুতে যাওয়ার পরে এই অপত্য ক্রোমোজোমে কি হয়, আবার হলো তোমার জলযোজন ঘটে। আবার কি ঘটে, আবার হলো তোমার জলযোজন ঘটে। জলযোজন ঘটে, সাথে হলো তোমার নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন কি হবে, আবার হলো কি হয়, এদের পুনরাবির্ভাব ঘটে।
এরা হলো আবার তৈরি হয়ে যায়, প্লাস হলো কি হয়, প্লাস জলযোজন ঘটার ফলে এই ক্রোমোজোম গুলো আবার কি হয়ে যায়, তোমার হলো লম্বা হয়ে যায়, তোমার হলো চিকন হয়ে যায়, তারপরে হলো তোমার হলো অস্পষ্ট হয়ে যায়, অদৃষ্টিগোচর হয়ে যায়, রং ধারণ ক্ষমতা কমে যায়, এরকম হয়ে যায়। হওয়ার পরে কি হবে, তারপরে তোমার হলো এই স্পিন্ডল তন্তুটা কি হয়, তোমার বিলুপ্ত হয়ে যায়। এই সবকিছু হওয়ার ফলে কি হয়, তোমার দুই পাশে দুইটা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়, দুই পাশে দুইটা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। তো এইভাবে তোমার ক্যারিওকাইনেসিসটা শেষ হয়। এরপরে তোমার সাইটোকাইনেসিস শুরু হয়। তো সাইটোকাইনেসিসে কি হয়, সাইটোকাইনেসিসে ওই যে দুইটা অপত্য নিউক্লিয়াস আছে, এদের তোমার সাইটোপ্লাজমের বিভাজন হয়, এদের সাইটোপ্লাজমের বিভাজন হয়। সাইটোপ্লাজমের বিভাজনটা তোমার উদ্ভিদ কোষে একরকম হয় আর প্রাণী কোষে আরেক রকম হয়। উদ্ভিদ কোষে কি হয়, তোমার হলো দুইটা নিউক্লিয়াসের মাঝখানে যে সাইটোপ্লাজম আছে, ওইখানে তোমার কোষ প্লেট আর কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে তোমার দুইটা নিউক্লিয়াস হলো সাইটোপ্লাজম সহ আলাদা হয়ে যায়। আর হলো তোমার কি হয়, আর হলো তোমার হলো মানে আলাদা হয়ে যায়। আর যদি তোমার প্রাণী কোষ হয়, উদ্ভিদ কোষে তো কোষ প্লেট আর কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে দুইটা নিউক্লিয়াস আলাদা হয়ে যাচ্ছে সাইটোপ্লাজম সহ। আর এটা যদি প্রাণী কোষ হয় তাহলে কি হয়, তাহলে এর মাঝ বরাবর একটা খাঁজ সৃষ্টি হয়। এই খাঁজটা সৃষ্টি করে হলো দুইটা প্রোটিন, অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন হলে এই খাঁজটা সৃষ্টি করে। পরে এই খাঁজটা তোমার ভিতরের দিকে যাইতে যাইতে একসময় লেগে যায়। পরে দুইটা নিউক্লিয়াস হলো কিছু সাইটোপ্লাজম সহ আলাদা হয়ে যায়। এইভাবে কি হয়, এইভাবে হলো তোমার দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়। এই হলো মূলত কাহিনী। এখন এইখানে তোমাদের আরো কিছু জিনিস জানা লাগবে এমসিকিউ এর জন্য। তো প্রোফেজের ক্ষেত্রে তোমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখা লাগবে। যে তোমার যদি এমসিকিউ তে কি চাই, এমসিকিউ তে যদি চাই জল বিয়োজন ঘটে, প্রোফেজ। তারপরে যদি তোমার চাই স্পিন্ডেল তন্তুর সূচনা ঘটে, কখন, প্রোফেজে। তারপরে হলো ক্রোমোজোম গুলো সব মানে ক্রোমোজোম গুলো মোটা, খাটো, তারপরে হলো তোমার রং ধারণ ক্ষমতা দৃষ্টিগোচর হওয়া শুরু করে কোন পর্যায়ে, প্রোফেজ। তো এইগুলা তোমার যদি এমসিকিউ তে আসে, তো এইগুলা একটু তোমার হলো মানে করা লাগবে। এগুলো আমি কিন্তু খুব ভালো করে তোমাদেরকে চিহ্নিত করে দিছি। তারপরে আছে কি, তারপরে যদি প্রোমেটাফেজ আছে, তাহলে প্রোমেটাফেজের ক্ষেত্রে তিনটা জিনিস মাথায় রাখা লাগবে। নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় প্রোমেটাফেজে। তোমার স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় প্রোমেটাফেজে। আর হলো তোমার আর কি, আরেকটা হলো তোমার হলো ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় হলো প্রোমেটাফেজে। এইগুলা তোমার এমসিকিউ এর জন্য প্রোমেটাফেজ থেকে মাথায় রাখা লাগবে। আর এখানে তোমার আর আর দুই তিনটা জিনিস আছে কি, এখানে তোমার একটা এমসিকিউ আছে কি, সেন্ট্রোজোম, প্রাণী কোষের সেন্ট্রোজোম মাইটোটিক সেন্টার হিসেবে কাজ করে, এটা একটা এমসিকিউ। আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, এই যে ক্রোমোজোম গুলো স্পিন্ডল তন্তুর সাথে কিভাবে লেগে থাকে, ক্রোমোজোম গুলা সেন্ট্রোমিয়ার যেটা থাকে ওইটাই মূলত স্পিন্ডল তন্তুর সাথে লেগে থাকে। কারণ কি, কারণ হলো এর মধ্যে কাইনেটোকোর নামক একটা জিনিস আছে, এটা হলো এক ধরনের তন্তু তৈরি করে যেটাকে তোমার ট্রাকশন ফাইবার বলা হয়। এই ট্রাকশন ফাইবারের মাধ্যমে ক্রোমোজোম মূলত কি করে, এই স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকে। তো এই জিনিসটা একটু জানা লাগবে। আর মোটামুটি তোমরা সবই জেনে গেছো। এরপরে কি আছে, এরপর হলো মেটাফেজ। তো মেটাফেজটা তোমার সবচেয়ে বেশি এমসিকিউ তে আসে। তোমার কিছু কিছু কথা আছে, সুপার কয়েলিং এটা হলো মেটাফেজে দেখা যায়, কন্ডেনসেশন এটা হলো মেটাফেজে দেখা যায়, মেটাকাইনেসিস এটা হলো তোমার মেটাফেজে দেখা যায়, ক্রোমোজোমের হলো ক্রোমাটিড গুলো সুস্পষ্ট ভাবে দেখা যায় বা ক্রোমাটিড দেখা যায়, এটাও হলো তোমার মেটাফেজে দেখা যায়। ক্রোমোজোম গুলো তোমার বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, এটাকে তোমার মূলত মেটাকাইনেসিস বলে। তো মেটাকাইনেসিস বা বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের অবস্থান মেটাফেজে দেখা যায়। এছাড়া কি, ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি মোটা খাটো হয়, মোটা খাটা হওয়া, এই হওয়াকেই তোমার কন্ডেনসেশন বলা হয়। আর এই এই জিনিসটা কিসে দেখা যায়, এই জিনিসটা তোমার মেটাফেজে দেখা যায়। তো এইগুলোই তোমার মোটামুটি তোমার মেটাফেজের জন্য তোমাদের জানা লাগবে। আর হলে আরেকটা জিনিস জানবা যে এই মেটাফেজে কি হয়, এই মেটাফেজে হলো ক্রোমোজোম হলো তোমার সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয়। তো ক্রোমোজোমের বিভাজন বা সেন্ট্রোমিয়ারের বিভাজনটা কখন হয়, মেটাফেজে হয়। আর এনাফেজের ক্ষেত্রে তোমার তিনটা জিনিস জানা লাগবে, যে প্রতিটা অপত্য ক্রোমাটিড এক একটা কিসে পরিণত হয়, প্রতিটা ক্রোমাটিড এক একটি ক্রোমোজোমে পরিণত হয়, কখন হয়, অ্যানাফেজে হয়। তাহলে প্রতিটা ক্রোমাটিড এক একটি ক্রোমোজোমে কখন পরিণত হয়, অ্যানাফেজে পরিণত হয়। ক্রোমোজোমের মধ্যে তোমার মেরুমুখী চলন দেখা যায়, মেরুমুখী চলন দেখা যায় কখন দেখা যায়, অ্যানাফেজে দেখা যায়। আরেকটা কথা হলো, ক্রোমোজোম গুলোকে ইংরেজি অক্ষর VLGI এর মতো লাগে, কখন লাগে, তোমার হলো অ্যানাফেজে লাগে। তো এই তিনটা পয়েন্ট হলো অ্যানাফেজের এমসিকিউ এর ক্ষেত্রে তোমার মাথায় রাখা লাগবে। তারপরে হলো ট্যালোফেজ। তো ট্যালোফেজ কি, ট্যালোফেজ হলো তোমার মূলত প্রোফেজ আর প্রোমেটাফেজের উল্টা। অর্থাৎ তোমার যদি পরীক্ষায় দেয় যে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেলপের হলো কি বলে, নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটে কখন, ট্যালোফেজে। তারপরে স্পিন্ডেল তন্তুর বিলুপ্তি ঘটে কখন, ট্যালোফেজে। জলযোজন ঘটে কখন, ট্যালোফেজে। ক্রোমোজোম গুলা লম্বা, তারপরে কি হলো তোমার হলো চিকুন, তারপরে হলো তোমার হলো অদৃষ্টিগোচর, অস্পষ্ট হয় কখন, ট্যালোফেজে। অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয় কখন, ট্যালোফেজে হয়। তো এইগুলো তোমার ট্যালোফেজের এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের মাথায় রাখা লাগবে। আর হলো সাইটোকাইনেসিস, তো অলরেডি বলছি যে সাইটোপ্লাজমের বিভাজন হবে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আর কোষ প্লেট সৃষ্টির মাধ্যমে হবে, আর প্রাণী কোষে খাস সৃষ্টির মাধ্যমে হবে। তো এই হলো মূলত তোমার মাইটোসিস বিভাজনটা, A to Z মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম। তারপরে কি আছে, তারপরে হলো আছে হলো তোমার তারপরে একটা টপিক আছে তোমার মুক্ত নিউক্লিয়ার বিভাজন। অর্থাৎ কখনো যদি কোষে এরকম হয় তোমার ক্যারিওকাইনেসিস একটা না হয়েই যাচ্ছে বা সাইটোকাইনেসিস হচ্ছে না, তো এখন কি হবে, এখন একটা কোষে কিন্তু
অনেকগুলা নিউক্লিয়াসের সৃষ্টি হবে। তো এই ঘটনাকে তোমার মুক্ত নিউক্লিয়ার বিভাজন দেখা যায় মানে বলা হয়। আর এটা তোমার হলো ডাবের পানিতে দেখা যায়। এটা কিসে দেখা যায়? এটা হলো তোমার ডাবের পানিতে দেখা যায়। এই হলো একটা জিনিস। আর একটা জিনিস মাথায় রাখা লাগবে, এই যে অনেকগুলো নিউক্লিয়াস, একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকে। তো এই গঠনটাকে তোমার কোষের সাপেক্ষে এক একটা নাম দেওয়া হয়েছে। এই গঠনটাকে তোমার কোষের সাপেক্ষে এক একটা নাম দেওয়া হয়েছে। এইটা আসলে এই বইয়ের থেকে আমি তোমাদেরকে পড়াইনি, অন্য রাইটারের বই থেকে এই জিনিসটা পড়াইছি। তোমার যদি ইসের ক্ষেত্রে তোমার হলো প্রাণী কোষের ক্ষেত্রে যদি একটা নিউক্লিয়াসে অনেকগুলা কোষ থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে তোমার যদি এরকম হয় যে একটা নিউক্লিয়াসে কি হয়, একটা নিউক্লিয়াসে তোমার অনেকগুলা কোষ আছে, তাহলে ওইটাকে তোমার হলো সিনোসাইটিয়াম বলা হয়। এবারে উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা নিউক্লিয়াসে অনেকগুলা কোষ আছে, ওটাকে তোমার সিনোসাইট বলা হয়। শৈবাল আর ছত্রাকের ক্ষেত্রে একটা মানে সরি একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস আছে, এটাকে তোমার কি বলে? এটাকে তোমার হলো সিনোসাইটিক বলা হয়। তাহলে প্রাণীর ক্ষেত্রে সিনোসাইটিয়াম, উদ্ভিদের ক্ষেত্রে সিনোসাইট, আর হলো শৈবাল ছত্রাকের ক্ষেত্রে সিনোসাইটিক। আরেকটা জিনিস আছে স্লাইম মোল্ড, এটা এক ধরনের পরজীবী। তো এই স্লাইম মোল্ডের যদি একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস দেখা যায়, এটাকে প্লাজমোডিয়াম বলে। অর্থাৎ একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকলে এটা হলো কোষের সাপেক্ষে বিভিন্ন কোষের সাপেক্ষে বিভিন্ন নাম আছে। প্রাণী কোষের ক্ষেত্রে সিনোসাইটিয়াম, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সিনোসাইট, শৈবাল ছত্রাকের ক্ষেত্রে সিনোসাইটিক, আর হলো স্লাইম মোল্ডের ক্ষেত্রে প্লাজমোডিয়াম। তো এটা একটু মাথায় রাখবা। এই হলো মূলত জিনিস। তো মোটামুটি মাইটোসিস কমপ্লিট করলাম। এরপরে তোমাদের মাইটোসিসের গুরুত্ব দিয়ে আছে। তো এইখানে তোমাদের মোটামুটি 10টা পয়েন্ট আছে। তো তোমাদের বলছি যে তোমরা 10টা পয়েন্ট মোটামুটি মাথায় রাখবা, প্লাস এগুলো হালকা পাতলা এক্সপ্লানেশন জানবা। এগুলো তোমাদেরকে অলরেডি আমি শিখাই ফেলছি, জাস্ট পয়েন্ট গুলো বলতেছি। একটা পয়েন্ট হলো দেহ গঠন, দেহ বৃদ্ধি, তারপরে পয়েন্ট হলো বংশ বৃদ্ধি, তারপরে হলো জননাঙ্গ সৃষ্টি ও জনকোষের সংখ্যা বৃদ্ধি, তারপরে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা, ক্রোমোজোমের সংখ্যা সমতা রক্ষা, ক্ষতস্থান পূরণ, ক্রমাগত ক্ষয় পূরণ, পুনরুৎপাদন, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। এই হলো 10টা পয়েন্ট। এই 10টা পয়েন্টের মোটামুটি হালকা পাতলা এক্সপ্লানেশন, অর্থাৎ 4 থেকে 5 লাইনের এক্সপ্লানেশন যাতে দিতে পারো, এটা কিন্তু আমি আমার ভিডিওতে তোমাদের অনেক প্রপারলি বুঝাইছি। অলরেডি তোমাদের মাথায় জিনিসগুলো আছে। আর এখানে একটা এক্সেপশনাল জিনিস হলো, এখানে 4টা পয়েন্ট আছে, যে 4টা পয়েন্ট তোমার মায়োসিসের গুরুত্বের সাথে গুলাই যাবে। এই জন্য তোমরা এই 4টা পয়েন্ট একটু এক্সট্রা কেয়ার দ্বারা পড়বা। অর্থাৎ এগুলো যখন পড়বা তখন মাথায় রাখবা যে এই 4টা গুলাই যাইতে পারে, তাইলে তোমার কখনো আর গুলাবে না, তুমি অনেক সতর্ক হয়ে এই জিনিসগুলো পড়তে পারবা। তো এই 4টা পয়েন্ট কি? একটা হলো তোমার বংশবৃদ্ধি, আরেকটা হলো তোমার জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি, আরেকটা হলো তোমার হলো ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষা, আরেকটা হলো তোমার গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। তো এই 4টা পয়েন্ট হলো মায়োসিসের সাথে গুলাইতে পারে। তো এইগুলো একটু মিলাই মিলাই পড়বা। তো মায়োসিসের টাইমে একটু আলোচনা করে দিব। এরপরে একটা টপিক আছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। তো অনিয়ন্ত্রিত মাইটোসিস বলতে তোমার হলো আমাদের বডিতে একটা প্রোটিন আছে। এখানে প্রথমে বলা আছে আমাদের বডিতে একটা প্রোটিন আছে যেটাকে P53 প্রোটিন বলে। তো এটা কি করে? এটা হলো তোমার মতো কোষকে বিভাজন থেকে বিরত রাখে। অর্থাৎ এটার কারণে তোমার কোষ হলো অনেক বেশি বিভাজিত হয়ে যায় না, একটা নির্দিষ্ট পরিমাণে বিভাজিত হয়। কিন্তু কোনো কারণে যদি এই P53 প্রোটিনে কোনো ডিফেক্ট হয়, অর্থাৎ এটা যদি তোমার নষ্ট হয়ে যায় বা এটা যদি এটার কাজ না করতে পারে, তাইলে কি হবে? কোষ হলো তোমার অনবরত বিভাজিত হইতে থাকে। অর্থাৎ অনিয়ন্ত্রিত একটা মাইটোসিস দেখা যাবে, যেটা নিয়ন্ত্রণের বাইরে। কারণ এই নিয়ন্ত্রক ছিল P53 প্রোটিন, সে হলো তোমার ডিফেক্টিভ। তো এখন কি হবে? এখন এই যে কোষ হলো অনেক বেশি বিভাজিত হয়েছে, তো এর ফলে আমাদের বডিতে ক্যান্সার, টিউমার এইগুলার সৃষ্টি হবে। তো এখানে আরো বিস্তারিত কিছু কথা বলা আছে, যে এই যে মূলত একটা মানে টাইপের দেওয়া আছে, আমি তোমাদেরকে যেমন বুঝাইছিলাম যে ক্যান্সার সৃষ্টিকারক পদার্থকে তোমার হলো মিউটাজেন্স বলা হয়। মিউটাজেন্স বলা হয়। মানে এই মিউটাজেন্স তোমার বডিতে এসে লাগলো, লাগার পরে কি হবে? লাগার পরে তোমার বডিতে দুইটা জিনিস হইতে পারে। একটা হলো তোমার অঙ্কোজেনেসিস হইতে পারে, যেটা হলো টিউমার সৃষ্টি, আর একটা হলো কার্সিনোজেনেসিস হইতে পারে, যেটা হলো ক্যান্সার সৃষ্টি। এখন এই মিউটাজেন্স তখন তোমার বডিতে লাগবে, তখন তোমার বডিতে দুইটা জিনিস হইতে পারে। এটা হয় P53 প্রোটিনকে ডিফেক্ট করে দিতে পারে, বা তোমার বডিতে একটা জিন আছে যেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এটাকে তোমার অঙ্কোজিন বলা হয়। এই অঙ্কোজিনকে সে আবার সক্রিয় করে দিতে পারে। অঙ্কোজিনকে সক্রিয় করলে কি হবে? কোষের যে বিভাজনটা হয়, ওই বিভাজন হলো নিজের নিয়ন্ত্রণ হারায় ফেলবে। অর্থাৎ কি করে? তোমার হলো এই অঙ্কোজিন হলো কোষ চক্র যেই নিয়ন্ত্রণ থাকে, ওই নিয়ন্ত্রণটা নষ্ট করে দেয়। তো এরকম কিছু হলে কি হবে? কোষ তোমার কন্টিনিউসলি বিভাজিত হইতে থাকবে, তার ফলে তোমার বডিতে অঙ্কোজেনেসিস, কার্সিনোজেনেসিস সেই সব হবে। এবং এই টিউমারটা যদি তোমার বডিতে পুরোপুরি মানে পুরো বডি জুড়ে ছড়ায় যায়, তাহলে এটাকে তোমার কি বলা হয়? এটাকে তোমার মেটাস্ট্যাটিস বলা হয়। এইভাবে রিলেট করে করে যদি তুমি এই জিনিসগুলো পড়ো, তাহলে কিন্তু এইগুলো তোমার ভুলাই যাবে না। তো এইভাবে তুমি ডিলেট করে করে এই জিনিসগুলো পড়বা। আর এছাড়াও এখানে আরেকটা এমসিকিউ দেওয়া আছে। এমসিকিউটা কি? এমসিকিউটা হলো তোমার হলো প্যাপিলোমা ভাইরাস। তো প্যাপিলোমা ভাইরাসের মধ্যে দুইটা জিন আছে, B6 আর B7। এই দুইটা জিনের মাধ্যমে প্যাপিলোমা ভাইরাস হলো আমাদের হলো ক্যান্সার সৃষ্টি করে। অর্থাৎ প্যাপিলোমা ভাইরাস আমাদের মানে আমাদের না, মেয়েদের হলো জরায়ু ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। প্যাপিলোমা ভাইরাস হলো মেয়েদের জরায়ু ক্যান্সার সৃষ্টি করে। তো এটা আসলে ওই ভাইরাস সৃষ্টি করে না, এই ভাইরাসের মধ্যে যে ডিএনএ থাকে, ডিএনএ এর মধ্যে তোমার B6 আর B7 জিন থাকে, ওই দুইটা জিনই মূলত এই মেয়েদের এই জরায়ুর ক্যান্সারটা সৃষ্টি করে। তো এটা এমসিকিউ হিসেবে একটু মাথায় রাখা লাগবে। আর এখানে আরেকটা কথা বলছিলাম যে তোমাদের মানে আরেকটা প্রোটিন আছে যেটাকে তোমার P27 প্রোটিন বলা হয়।
বা P27 প্রোটিন বলা হয়। তো এই প্রোটিনটাতে যদি তোমার ডিফেক্ট হয় তাহলে মেয়েদের স্তন ক্যান্সার হয়। এই প্রোটিনটাতে ডিফেক্ট হলে মেয়েদের কি হয়, মেয়েদের হলো তোমার স্তন ক্যান্সার হয়। তো এইগুলো তোমার জানা লাগবে। তো এই হলো মূলত অনিয়ন্ত্রিত মাইটোসিস। এরপরে তোমার দুইটা প্রসেস আছে, নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিস। এগুলো হলো মূলত কোষের মৃত্যু রিলেটেড প্রসেস। তো নেক্রোসিস কি তোমার বিষাক্ত দ্রব্যের কারণে বা পুষ্টির অভাবে যদি কোষ মারা যায় তাহলে এটাকে তোমার নেক্রোসিস বলা হয়। আর অ্যাপোপ্টোসিস কি, অ্যাপোপ্টোসিস হলো কোষের জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু। অ্যাপোপ্টোসিস কি, অ্যাপোপ্টোসিস হলো কোষের জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু। অর্থাৎ তোমার কি হয়, এটা হলো কোষের পজিটিভ মৃত্যু, অর্থাৎ তোমার বডিতে একটা কোষ লাগতেছে না বা একটা কোষ তোমার বডিতে থাকলে তোমার সমস্যা হবে, তবে কি তখন কি হবে, তখন তোমার বডি হলো ওই কোষটাকে মেরে ফেলবে। তো এই প্রক্রিয়াটাই হলো অ্যাপোপ্টোসিস। আর তোমার বডির একটা ভালো কোষ, এটা যদি তোমার কোনো পুষ্টির অভাবে, অর্থাৎ তুমি অনেকদিন খাবার খাও না এই কারণে, বা কোনো বিষাক্ত দ্রব্য তোমার গায়ে লাগেছে এই কারণে যদি তোমার বডিতে একটা ভালো কোষ মারা যায়, তাহলে সেটাকে তোমার নেক্রোসিস বলা হয়। অর্থাৎ নেক্রোসিস হলো তোমার নেগেটিভ কোষ, নেক্রোসিস হলো একটা নেগেটিভ প্রসেস, আর হলো অ্যাপোপ্টোসিস হলো একটা পজিটিভ প্রসেস, অর্থাৎ এটা আমাদের বডির জন্য ভালো। তো এরকমই একটা এক্সাম্পল এখানে দিয়ে আছে যে এই যে যখন হলো একটা নবগত শিশু জন্মগ্রহণ করে, তো মায়ের পেটে থাকার সময় এর আঙুলগুলো একটা আরেকটার সাথে লাগানো থাকে, বা যখন সে জন্মায় তখন কি আঙুলগুলো কিন্তু আলাদা থাকে। থাকার কারণ কি, এই আঙুলগুলা যেই কোষ দ্বারা তোমার লাগানো ছিল ওইগুলো তোমার বডি কি করে, দেহ হলো তোমার অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে দেয়। এছাড়াও আমাদের বডিতে যে লোহিত রক্তকণিকা আছে যেগুলো বিভাজিত হইতে পারে না, তো এইগুলো তোমার 120 দিন পরে মরে যায়। যখন মরে যায়, মরে যাওয়ার পরে কি হয়, মরে যাওয়ার পরে এগুলাকে তোমার বডি হলে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে দেয়। এছাড়া আমাদের অন্ত্রের কিছু কোষ আছে, এগুলাকেও অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় বডি ধ্বংস করে দেয়। তো এগুলো একটু জানা লাগবে। দেন আরেকটা টপিক আছে তোমার মাইটোটিক, মাইটোটিক ইন্ডেক্স বা এমআই। তো এমআই কি, এমআই হলো তোমার মূলত একটা মানে ক্যালকুলেশন টাইপ জিনিস। অর্থাৎ তোমার বডিতে ডাক্তাররা কি করে, ডাক্তাররা তোমার বডির মোট কোষ পরিমাপ করে, তারপরে তোমার বডিতে কতগুলো কোষ হলো তোমার মাইটোসিস বিভাজন দিচ্ছে এটা হলো পরিমাপ করে। দেন এই মাইটোসিস বিভাজনরত কোষকে তোমার মোট কোষ দ্বারা ভাগ দেয়। ভাগ দেওয়ার পরে কি হয়, ভাগ দেওয়ার পরে যেই মানটা আসে, এখন এই মানটার একটা স্পেসিফিক মান আছে। এখন ওই মানের থেকে যদি বেশি হয় তাহলে বোঝা যাবে যে মানে যাদের মানটা বেশি তাদের ক্ষেত্রে ক্যান্সার, টিউমার এগুলো হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি, আমরা জানি কি কোষ বিভাজন যখন অনিয়ন্ত্রিত হয় বা যখন অনেক বেশি কোষ বিভাজন হয় তখনই কি হয়, তখনই আমাদের ক্যান্সার, টিউমার হয়। এখন যখন এই মাইটোসিস যত কোষের সংখ্যা বেশি হবে তখনই হলে এমআই এর মান বেশি হবে। তো এমআই এর মান বেশি হওয়া মানে তোমার এই ক্যান্সার হলো, ক্যান্সার তারপরে টিউমার এগুলো হওয়ার সম্ভাবনা বেশি। বাট এগুলোর মান যদি তোমার নর্মাল হয় বা কম হয় তাহলে হলো হওয়ার সম্ভাবনা কম থাকে। এ হলো কথা। আর এখানে তোমার একটা শক দেওয়া আছে, তোমার অ্যামাইটোসিস আর মাইটোসিসের শকটা দেওয়া আছে। তো এই শকে তোমাদেরকে তোমাদের শক ওয়াইজ জিনিসটা পাওয়া লাগবে না, এই শক থেকে কিছু ইনফরমেশন তোমার পাওয়া লাগবে। যেমন এখানে একটা কথা বলা আছে, অ্যামাইটোসিসে কি হয়, তোমার নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম একই সাথে বিভাজিত হয়। তো এটা আমি যখন তোমাদেরকে অ্যামাইটোসিস প্রসেসটা বললাম তখন কিন্তু এই কথাটা বলে দিছি, বাট এখানে তোমার ডাইরেক্টলি লেখা আছে এই জন্য এটা দাগাই দিচ্ছে। সেটা অ্যামাইটোসিস কিসে কিসে দেখা যায় এটাও আমি তোমাদেরকে বলছি। তো এখানে এইটা বলা আছে যে প্রোটোজয় বা পরজীবী, ব্যাকটেরিয়া বা আদিকোষী, ইস্ট বা এককোষী। তো এইগুলাতেই মূলত অ্যামাইটোসিস দেখা যায়। তো উদাহরণটা এখানে দিয়ে আছে। তারপরে মাইটোসিস, তো মাইটোসিসের মধ্যে একটা লাইন দাগা দিচ্ছে, মাইটোসিসকে পরোক্ষ বিভাজন বলা হয়। তো এটা তোমাদের কোনো কোনো টাইমে কাজে লাগতে পারে, তো এটা একটু জেনে রাখবা। তারপরে দেখো মাইটোসিস কিন্তু আমাদের অলরেডি শেষ। এরপরে আমরা কিসে আসবো, এরপরে আমরা আসবো হলো মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। তো মায়োসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন কেন বলা হয়, কারণ এতে যে নতুন অপত্য কোষগুলো সৃষ্টি হয় ওইগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। যেহেতু ক্রোমোজোম হ্রাস পাইছে এই জন্য এটাকে তোমার হ্রাসমূলক বিভাজন বা ইংলিশে রিডাকশন সেল ডিভিশন বলা হয়। তো আমাদের প্রথমে মায়োসিস সম্পর্কে কিছু মানে বৈশিষ্ট্য জানা লাগবে। তো বৈশিষ্ট্যগুলা কি, এই যে মায়োসিস, তো মায়োসিসে কি হয়, মায়োসিসে তোমার চারটা অপত্য কোষ সৃষ্টি হয়, চারটা অপত্য কোষ সৃষ্টি হয়। মায়োসিসে যে অবস্থ কোষগুলো সৃষ্টি হয় তাদের ক্রোমোজোম সংখ্যা কি হয়, ক্রোমোজোম সংখ্যা হলো তোমার মাতৃকোষের অর্ধেক হয়। তারপরে কি, তারপরে হলো তোমার মায়োসিসে কি হয়, মায়োসিসে যেই মানে যে অপত্য কোষগুলো সৃষ্টি হয় এগুলোর বৈশিষ্ট্য মাতৃকোষ থেকে পুরোপুরি আলাদা হয়। হওয়ার কারণ কি, প্রথম কথা হলো মাতৃকোষের সাথে এদের ক্রোমোজোমের কোনো মিল নাই। আর দ্বিতীয় কথা হলো একটা প্রসেস হয়। তো প্রসেসটা কিভাবে কি হয় এটা কিন্তু অলরেডি আমার ভিডিওতে তোমাদেরকে প্রপারলি বুঝাইছি। এখন একটা প্রসেসটার নাম হলো ক্রসিং ওভার। তো ক্রসিং ওভারে কি হয়, তোমার হলো ক্রোমোজোমের মধ্যে সরি নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম গুলা তোমার জোড়ায় জোড়ায় থাকে। ক্রোমোজোম গুলো কখনো সিঙ্গেলি থাকে না, এগুলো জোড়ায় জোড়ায় থাকে। এবং প্রতি জোড়ার ক্রোমোজোম গুলাকে তোমার হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। তো একটা জোড়া তোমার এই যে দুইটা হোমোলোগাস ক্রোমোজোম এদের মধ্যে কি হয়, এদের মধ্যে হলো তোমার জিনের বিনিময় ঘটে, জিনের বিনিময় ঘটে। তো এই যে যেই প্রক্রিয়া এই জিনের বিনিময়টা ঘটে এই প্রক্রিয়াটাকে তোমার হলো ক্রসিং ওভার বলা হয়। তো এই জিনের বিনিময়ে কি হয়, দুইটা ক্রোমোজোম হোমোলোগাস ক্রোমোজোম হিসেবে আছে, একটা হলো বাবার ক্রোমোজোম আর একটা হলো মায়ের ক্রোমোজোম। তো ক্রসিং ওভার করলে কি হয়, একটা ক্রোমোজোমের মধ্যে তোমার বাবার কিছুদিন চলে আসে, মায়ের কিছুদিন চলে আসে। একটা ক্রোমোজোমের মধ্যে তোমার মায়ের কিছুদিন থাকে আবার বাবার কিছুদিন চলে আসে, এরকম ভাবে একটা ক্রোমোজোমে কিন্তু
দুইজনের জিনই অবস্থান করে, যেখানে দুইটা ক্রোমোজোমে এই দুইটা জিনিস অবস্থান করতেছিল। তো এইটা এই ক্রসিং ওভারের মাধ্যমে তো এই যে নতুন যে অপত্য শিশুটা তৈরি হয়, অপত্য কোষটা তৈরি হয়, তো এইগুলাতে কি, এইগুলাতে এই ক্রোমোজোম গুলা থাকে, যেগুলাতে কিছু বাবার জিন আছে, কিছু মায়ের জিন আছে। এই কারণে তোমার এদের বৈশিষ্ট্য তোমার মাতৃকোষের মতো হয় না, কারণ মাতৃকোষে যে ক্রোমোজোম আছে একটাই তোমার পুরোপুরি বাবার বৈশিষ্ট্য আছে, একটাই তোমার পুরোপুরি মায়ের বৈশিষ্ট্য আছে। বা নতুন যেই কোষগুলা সৃষ্টি হয়, এদের একটা ক্রোমোজোমের মধ্যেই বাবার কিছু জিন থাকে আর মায়ের কিছু জিন থাকে, এই হলো কারণ। এই কারণে তোমার অপত্য কোষগুলো তোমার হলো মাতৃকোষের হুবহু মাতৃকোষের মতো হয় না, তোমার মাতৃকোষ থেকে পুরোপুরি আলাদা হয়। এ হলো আরেকটা কথা। আরেকটা কথা হলো যে মায়োসিস। তো মায়োসিস আসলে তোমার দুইটা ধাপে হয়, মায়োসিস তোমার দুইটা ধাপে হয়। প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে তোমার হলো মাতৃকোষের মানে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়, এই দুইটা অপত্য কোষের তোমার নিউক্লিয়াস সংখ্যা মানে এই দুইটা অপত্য কোষে তোমার হলো ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। পরে এই অর্ধেক ক্রোমোজোম সংখ্যাযুক্ত দুইটা অপত্য কোষ আবার তোমার হলো মায়োসিস 2 নামক একটা বিভাজন শো করে। এটা মূলত পুরোপুরি মাইটোসিস বিভাজন। এই বিভাজনের মাধ্যমে এই দুইটা কোষ হলো চারটা কোষে পরিণত হয়ে যায়, যাদের ক্রোমোজোম সংখ্যা এদের সমান হয়। তো কেন সমান হয়? কারণ এখানে তোমার মাইটোসিস বিভাজন হয়েছে। আর যদি যদি পুরা প্রসেসটা দেখো, তো প্রসেসে তোমার প্রথমবার কি হয়? প্রথমবার নিউক্লিয়াস বিভাজিত হয়ে তোমার দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হয়। আবার দ্বিতীয়বার ওই দুইটা নিউক্লিয়াস আবার বিভাজিত হয়ে চারটা নিউক্লিয়াস সৃষ্টি করে, অর্থাৎ এখানে কিন্তু নিউক্লিয়াসে দুইবার বিভাজিত হয়েছে, মানে বিভাজন হয়েছে। কিন্তু এখানে কি হয়েছে? এখানে কিন্তু ক্রোমোজোমের দুইবার বিভাজন হয়নি। কেন হয়নি? কারণ প্রথমবার কি হয়েছে? প্রথমবারে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ প্রথমবারই কি হয়েছে? প্রথমবারে তোমার অর্ধেক ক্রোমোজোম একটা কোষে চলে গেছে, আর অর্ধেক ক্রোমোজোম আরেকটা কোষে চলে গেছে, অর্থাৎ এখানে কিন্তু ক্রোমোজোমের জোড়া ভাঙছে, ক্রোমোজোম কিন্তু বিভাজিত হয়নি। আর দ্বিতীয় বিভাজনে কি হয়েছে? তোমার ওই অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সেম হয়েছে। তো দ্বিতীয়বার বিভাজনে তোমার হলো ক্রোমোজোমের বিভাজন হয়েছে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখা, যে মায়োসিসে নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয়, মায়োসিস একে হয়, মায়োসিস দুইতে হয়, বাট ক্রোমোজোমটা একবার বিভাজিত হয়, যেটা হলো মায়োসিস দুইতে হয়। মায়োসিস একে কোনো ক্রোমোজোমের বিভাজন হয় না। তো এটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে। তো এটা হলো তোমার মায়োসিসের আরেকটা বৈশিষ্ট্য। এছাড়া হলো মায়োসিসে তোমার যে নতুন অপত্য কোষ সৃষ্টি হয়, তাদের মধ্যে কি হয়? তাদের মধ্যে হলো তোমার হলো তাদের মধ্যে কি হয়? তাদের মধ্যে তোমার বৈচিত্র্য সৃষ্টি হয়। বৈচিত্র্য কেন সৃষ্টি হয় বুঝতে পারতেছো, এক একেতে ক্রসিং ওভার, আর একেতে কি হয়? ক্রোমোজোম সংখ্যা ডিফারেন্ট হয়ে যায়, এই কারণে তোমার মূলত এই বৈচিত্র্যটা সৃষ্টি হয়। আর এটা যে শুধু তোমার পরবর্তী প্রজন্মে সৃষ্টি হয় এরকম না, মানে অর্থাৎ এটা যে শুধু তোমার বাচ্চাতে হবে এরকম না, তার বাচ্চাতে হবে, তার বাচ্চা, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এর জন্য কি হয়? এটা হলো তোমার হলো জীবনের ধারাবাহিকতা রক্ষা করে, এরকমই কিছু জিনিস মায়োসিস করে, এগুলো তোমার বইতে দেওয়া আছে। এছাড়া কি হয়? এছাড়া হলো তোমার ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে, অর্থাৎ এই যে ক্রসিং ওভার হয়, কি হয়? একটা ক্রোমোজোম ইচ্ছা মতো কিছু বাবার জিন রাখতেছে, কিছু মায়ের জিন রাখতেছে, এই জিনিসটাকে তোমার হলো ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস বলা হয়েছে। যেটা কিসের মাধ্যমে? যেটা হলো তোমার ক্রসিং ওভারের মাধ্যমে হয়। আর এর কারণে কি হয়? যে হলো অপত্য কোষগুলো সৃষ্টি হয়, এগুলোর বৈশিষ্ট্য একদমই মাতৃকোষের মতো হয় না, মানে পুরোপুরি মাতৃকোষের মতো হয় না। এছাড়া তোমার নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়, কারণ কি? কারণ হলো এই যে ক্রসিং ওভার হলে কি হয়? জিনের বিনিময় হচ্ছে, অর্থাৎ জিনের বিনিময়, কিন্তু এই যে ক্রসিং ওভার কিন্তু ওয়ান কাইন্ড অফ মিউটেশন, অর্থাৎ তোমার নাইট্রোজেন গঠিত ক্ষারের পরিবর্তন হচ্ছে। তো এই যে নাইট্রোজেন গঠিত ক্ষারের পরিবর্তন হওয়ার কারণে কি হয়েছে? তোমার মিউটেশন, এই মিউটেশনের কারণে কি হয়? তোমার প্রকরণ হয়, অর্থাৎ তোমার নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। তো এই জিনিসটা এখানে বলছে যে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, অর্থাৎ প্রকরণ হয় তোমার ক্রসিং ওভারের মাধ্যমে, নতুন প্রকার সৃষ্টি হয়, নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। এইগুলাই তোমার হলো মূলত মায়োসিসের মায়োসিসের বৈশিষ্ট্য। তো মোটামুটি মায়োসিসের বৈশিষ্ট্য তোমাদেরকে পড়াই দিলাম। এরপরে কথা হলো মায়োসিস কোথায়? মায়োসিস তোমার জনন মাতৃকোষে হয়, এটা তোমরা অলরেডি জানো। আর কি, আর হলো মায়োসিসের আবার তিনটা প্রকারভেদ আছে, অর্থাৎ মানে জায়গা ওয়াইজ মায়োসিস 3 রকম হয়। তো মায়োসিসের তিনটা প্রকারভেদ হলো তোমার টার্মিনাল মায়োসিস, স্পোরিক মায়োসিস আর জাইগোটিক মায়োসিস। তো প্রথমে আমরা টার্মিনাল মায়োসিস আর জাইগোটিক মায়োসিস শিখবো। তো টার্মিনাল মায়োসিস হলো সেই মায়োসিস যেটা হলো আমাদের হয়, অর্থাৎ আমরা কিন্তু ডিপ্লয়েড জীব, অর্থাৎ আমাদের বডিতে যতগুলো ক্রোমোজোম থাকার দরকার আমাদের বডিতে কিন্তু ততগুলো ক্রোমোজোমই আছে, এর একটা বেশিও নাই একটা কমও নাই। কিন্তু কিছু কিছু জীব আছে যাদের দিয়ে কি হয়? যাদের দিয়ে যতগুলো ক্রোমোজোম থাকার দরকার বা তাদের দেহকোষে তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে, এই জন্য ওইসব জীবকে তোমার হ্যাপ্লয়েড জীব বলা হয়। আর আমরা হলো ডিপ্লয়েড জীব, অর্থাৎ ওদের দেহকোষে ওদের টোটাল ক্রোমোজোমের অর্ধেক ক্রোমোজোম থাকে। এখন আমাদের কি হয়? আমাদের টার্মিনাল মায়োসিস হয়। তো আমাদের মায়োসিসটা কেমন? আমাদের যে বডিতে জনন মাতৃকোষ থাকে, এই জনন মাতৃকোষে মায়োসিসটা হয়ে তোমার জনন কোষ সৃষ্টি হয়। আর এই এই জিনিসটা, এই জনন কোষটা কিন্তু তোমার নিষেকের পূর্বে সৃষ্টি হয়। এখন কথা হলো নিষেক কি? নিষেক হলো এই যে শুক্রাণু আর ডিম্বাণু মিলে একটা জাইগোট সৃষ্টি হয়, একটা নতুন বাচ্চা সৃষ্টি হয়। তো এই যে শুক্রাণু আর ডিম্বাণু মিলে জাইগোট সৃষ্টি হয়, এই জিনিসটাকেই নিষেক বলা হয়। এখন নিষেক হওয়ার জন্য তোমার শুক্রাণু আর ডিম্বাণু লাগবে। আর এই শুক্রাণু আর ডিম্বাণুই কিন্তু তোমার জনন মাতৃকোষের হলো মিওসিস বিভাজনের মাধ্যমে এই শুক্রাণু আর ডিম্বাণুটা তৈরি হয়। তো হলো তোমার জনন মাতৃকোষের মিওসিসের মাধ্যমে তোমার শুক্রাণু আর ডিম্বাণুটা তৈরি হয়। এই কারণে কি? এই কারণে হলো তোমার মানে এই কারণে কি হয়? নিষেকের পূর্বে আমাদের মায়োসিসটা হয়, অর্থাৎ টার্মিনাল মায়োসিস কখন হয়? টার্মিনাল মায়োসিস হলো তোমার নিষেকের পূর্বে হয়। টার্মিনাল মায়োসিস কখন হয়?
টার্মিনাল মায়োসিস হলো তোমার নিষেকের পূর্বে হয়। এটা হলো আমাদের প্রথমত মাথায় রাখা লাগবে। দেন দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো এটা কি হয়, এটার মাধ্যমে তোমার জনন মাতৃকোষ থেকে কি হয়, জনন মাতৃকোষ থেকে জনন কোষ সৃষ্টি হয়। আর তৃতীয় কথা কি, তৃতীয় কথা হলো এটা ডিপ্লয়েড জীবে দেখা যায়, অর্থাৎ আমাদের ক্ষেত্রে হয়। এরপরে কি আছে, এরপরে তোমার জাইগোটিক মায়োসিস আছে। তো জাইগোটিক মায়োসিস এটা হলো তোমার হ্যাপ্লয়েড জীবে দেখা যায়, অর্থাৎ যাদের দেহে যতগুলো ক্রোমোজোম থাকা দরকার তার থেকে অর্ধেক ক্রোমোজোম থাকে। তো এদের ক্ষেত্রে কি হয়, এদের হলো দুইটা জনন কোষ। তো এদের জনন কোষ তোমার মায়োসিস দ্বারা বিভাজিত হওয়া লাগে না, মানে মায়োসিস দ্বারা সৃষ্টি হওয়া লাগে না, এদের জনন কোষ মাইটোসিসের মাধ্যমেই এদের বডিতে সৃষ্টি হয়। তো এদের তখন দুইটা জনন কোষ একত্রিত মিলে নতুন যেই মানে জাইগোটটা তৈরি হয়, এই জাইগোটে কিন্তু ক্রোমোজোম সংখ্যা তোমার হলো ডিপ্লয়েডে থাকে। এখন এদের দেহ হ্যাপ্লয়েড, বাট জাইগোটে ক্রোমোজোম ডিপ্লয়েড, তাইলে তো এদের দেহ গঠিত হবে না। এই কারণে কি হয়, এই কারণে তোমার জাইগোটে মায়োসিস হয়। এদের জাইগোটে মায়োসিসে এই ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে দেন হলো এটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে এদের পুরা দেহ গঠন করে। যেহেতু এই যে এই মায়োসিসটা কিন্তু তোমার কি হয়েছে, এই মায়োসিসটা তোমার নিষেকের পরে হয়েছে। নিষেকের পরে হয়েছে, কিসে হয়েছে, তোমার জাইগোটে হয়েছে। আর হলো এটা কি কোন জীবে হয়েছে, এটা হলো হ্যাপ্লয়েড জীবে হয়েছে। তো এটাই মূলত তোমার জাইগোটিক মায়োসিস। এরপরে হলো স্পোরিক মায়োসিস। তো স্পোরিক মায়োসিস হলো কাইন্ড অফ তোমার টার্মিনাল মায়োসিস। এটা হলো তোমার সপুষ্পক উদ্ভিদে দেখা যায়। তো উদ্ভিদে কি হয়, উদ্ভিদে তোমার প্রথমে হলো মায়োসিসের মাধ্যমে জনন মাতৃকোষ থেকে পুংরেণু, স্ত্রী রেণু এগুলা তৈরি হয়। পরে পরবর্তীতে কি হয়, পরবর্তীতে মাইটোসিসের মাধ্যমে এই পুংরেণু থেকে তোমার কি হয়, পুংরেণু, স্ত্রী রেণু এগুলা থেকে তোমার শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। তো এই রেণুটা কিন্তু তোমার নর্মালি প্রাণীতে তৈরি হয় না, বাট উদ্ভিদে এই রেণু বা স্পোরটা তৈরি হয়। এই জন্য এই মায়োসিসকে তোমার স্পোরিক মায়োসিস বলছে, অর্থাৎ জনন মাতৃকোষে মায়োসিস বিভাজনের মাধ্যমে তোমার এই সপুষ্পক উদ্ভিদে প্রথমে স্পোর তৈরি হয়। দেন এই স্পোরটা তোমার মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি করে, স্পোরটা তোমার মাইটোসিস বিভাজনের মাধ্যমে তোমার হলো জনন কোষ তৈরি করে। স্পোরটা তোমার কি করে, স্পোরটা হলো তোমার মাইটোসিস বিভাজনের মাধ্যমে তোমার হলো এই জনন কোষ, শুক্রাণু ডিম্বাণু এগুলা তৈরি করে। তো এটাকেই তোমার হলো স্পোরিক মায়োসিস বলা হয়। তো এই হলো তোমার মোটামুটি তোমার 3 টাইপের মায়োসিস, আমি মোটামুটি তোমাদেরকে একটা রিক্যাপ দিলাম। তো গেল তোমার মায়োসিসের প্রকারভেদ গেলে, এরপরে আমরা আসি হলো মায়োসিস প্রক্রিয়া। তো মায়োসিস প্রক্রিয়ায় আসি, চলো মায়োসিস প্রক্রিয়ায় যাই। তো মায়োসিসকে তোমার প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়, তোমার মায়োসিস এক আর মায়োসিস দুই। তো মায়োসিস একে কি হয়, মায়োসিস একে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, আর মায়োসিস দুইতে হলো ক্রোমোজোম সংখ্যা ঠিকই থাকে, জাস্ট মাইটোসিসের মধ্যে একটা বিভাজন হয়, হয়ে হলো তোমার অপত্য কোষের সংখ্যাটা বৃদ্ধি ঘটে। তো প্রথমে আমরা মায়োসিস একে আসি। তো মায়োসিস একে তোমার সবার প্রথমে কি হয়, মায়োসিস একে তোমার হলো সবার প্রথমে হলো প্রথমে ধাপগুলা সম্পর্কে একটু জানি, যে এই মায়োসিসকে তোমার 4টা ধাপে ভাগ করা যায়। তোমার হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। মায়োসিসে কোনো প্রো মেটাফেজ নেই। এবং মায়োসিস একের ক্ষেত্রে প্রোফেজ এক, অ্যানাফেজ এক এরকম, আর হলো মায়োসিস দুই এর ক্ষেত্রে প্রোফেজ দুই, অ্যানাফেজ দুই, এরকম হলো ধাপগুলা। এরপরে আসি হলো মায়োসিসের হলো ডিএনএ রেপ্লিকেশন। তো মায়োসিসের ডিএনএ রেপ্লিকেশন অর্থাৎ পুরা প্রসেস, মায়োসিস এক দুই সব একসাথে, পুরা মায়োসিসের জন্য ডিএনএ রেপ্লিকেশনটা প্রোফেজ একের পূর্বে হয়ে যায়, এর মাঝখানে কোনো ডিএনএ রেপ্লিকেশন হয় না। এরপরে আমরা মায়োসিস একে আসি। তো মায়োসিস একে প্রথমে কি হয়, প্রথমে ধরো একটা জনন মাতৃকোষ নিশ্চয়, এই জনন মাতৃকোষের যে নিউক্লিয়াসটা থাকে, প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হবে। তো এই জনন মাতৃকোষের যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের কি হয়, নিউক্লিয়াসের মধ্যে তোমার জল বিয়োজন ঘটে। তো জল বিয়োজন ঘটে, জল বিয়োজন ঘটার পরে কি হয়, এইখান থেকে তোমার হলো যেই মানে পানিটা আছে ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে যে পানিটা আছে ওই পানিটা বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার ফলে এই ভিতরে যে ক্রোমোজোমটা আছে ওটা লম্বা খাটো এরকম হয়ে যায়। প্লাস হলে এর ভিতরে যে নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন আছে, এগুলা কি হয়, এগুলো তোমার বিলুপ্ত হইতে থাকে। এগুলো হলো তোমার বিলুপ্ত হইতে থাকে। তো এই যে জল বিয়োজনের ফলে কি হয়, জল বিয়োজনের ফলে তোমার হলো ডিএনএ কয়েলিং হয়। তো ডিএনএ কয়েলিং কি জিনিস তোমরা অলরেডি জানো। তো ডিএনএ কয়েলিং এর ফলে এই ক্রোমোজোমের মধ্যে কি দেখা যায়, এই ক্রোমোজোমের মধ্যে তোমার হলো ক্রোমোমিয়ার দেখা যায়। ক্রোমোজোম হলো তোমার ক্রোমোমিয়ারে ভরে যায়। ক্রোমোজোম কি হয়, ক্রোমোজোম হলো তোমার ক্রোমোমিয়ারে ভরে যায়। এর পরবর্তীতে কি হয়, এর পরবর্তীতে এই ক্রোমোজোম গুলা কি করে, তোমার জোড়ায় জোড়ায় জোড়া বাঁধে, ক্রোমোজোম গুলা জোড়া বাঁধে। তো জোড়ার প্রতিটা ক্রোমোজোমকে কি একটা জোড়ার প্রতিটা ক্রোমোজোমকে তোমার হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। তো এই যে হোমোলোগাস ক্রোমোজোম কি করে, এদের হলো যে নন সিস্টার ক্রোমাটিড আছে। তো নন সিস্টার ক্রোমাটিড কি, হোমোলোগাস ক্রোমোজোমে দুইটা ক্রোমোজোম থাকে, একটা ক্রোমোজোমের একটা ক্রোমাটিড আর আরেকটা ক্রোমোজোমের আরেকটা ক্রোমাটিডকে তোমার নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। তো এই হোমোলোগাস ক্রোমোজোমের এই নন সিস্টার ক্রোমাটিড গুলো নিজেরা একসাথে লেগে একটা এক্স আকৃতির গঠন তৈরি করে, যেটাকে তোমার কায়াজমা বলা হয়। তো এই কায়াজমাটা কেন তৈরি হয়, এই কায়াজমাটা তোমার ক্রসিং ওভারের জন্য তৈরি হয়। অর্থাৎ এই যে এর পরবর্তীতে তোমার ক্রসিং ওভার তৈরি হয়। ক্রসিং ওভারের মাধ্যমে মানে ক্রসিং ওভারে কি হয়, তোমার প্রান্তীয়করণের মাধ্যমে এই যে দুইটা ক্রোমাটিডের মধ্যে কি হয়, জিনের বিনিময় চলতে থাকে, জিনের বিনিময় চলতে থাকে। তো এইভাবে কি হয়, এইভাবে হলো দুইটা ক্রোমোজোমের মধ্যে কি হয়, এটা এইভাবে দুইটা মানে ক্রোমাটিডের মধ্যে তোমার জিনের বিনিময় হয়। এর পরবর্তীতে ধাপে কি হয়, এর পরবর্তী ধাপে তোমার নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার মেমব্রেন তোমার পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে এবং স্পিন্ডল তন্তু সৃষ্টি হবে। স্পিন্ডল তন্তু সৃষ্টি হওয়ার ফলে এই যে হোমোলোগাস ক্রোমোজোম দুইটা একসাথে আছে, তোমার ক্রসিং ওভার ঘটাচ্ছে, এই দুইটা কি হবে, তোমার স্পিন্ডল তন্তুর যে বিষুবীয় অঞ্চল আছে
ওইখানে অবস্থান করবে। এখন ক্রসিং ওভার শেষ হয়ে গেলে কি হবে, ক্রসিং ওভার শেষ হয়ে গেলে দুইটা এই হোমোলোগাস ক্রোমোজোম গুলো একে অন্য থেকে পৃথক হয়ে যাবে। পৃথকে একটা এই ক্রোমোজোম গুলা নিজেদের নিকটবর্তী মেরুতে চলে যাইতে থাকবে, নিজেদের নিকটবর্তী মেরুতে চলে যাইতে থাকবে। তো চলে যাওয়ার সময় এদেরকে তোমার ইংরেজি VLGI এরকম অক্ষরের মতো লাগবে, মানে সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী, ক্রোমোজোমের প্রকারভেদ অনুযায়ী। তো এরকম লাগবে, লাগার পরে এরা সবাই কি করবে, এরা হলো মেরুমুখী চলনের মাধ্যমে দুইটা মেরুতে, নিজেদের নিকটবর্তী মেরুতে চলে যাবে। যেহেতু ক্রোমোজোম এরকম ভাগ হয়ে গেছে, অর্থাৎ অর্ধেক এক মেরুতে গেছে আর অর্ধেক আরেক মেরুতে গেছে, তো এই সময় কি হবে, এই সময় কিন্তু তোমার হলো দুই মেরুতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক অর্ধেক হয়ে আসে। তো এই টাইমে কি হবে, এই টাইমে তোমার দুইটা মেরুতে তোমার জলযোজন ঘটবে, নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেনের হলো আবার পুনরাবির্ভাব ঘটবে, আর এই স্পিন্ডল তন্তুটা বিলুপ্ত হইতে থাকবে। এই কারণে তোমার দুইটা মেরুতে কি হবে, তোমার দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হবে, আর এই নিউক্লিয়াস গুলার কি হবে, এই নিউক্লিয়াস গুলার ক্রোমোজোম সংখ্যা তোমার জনন মাতৃকোষের অর্ধেক হবে। তো এই হলো মূলত তোমার, এই হলো তাহলে তোমার কি হলো, দুইটা নিউক্লিয়াস অলরেডি সৃষ্টি হয়ে গেছে যাদের ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের অর্ধেক। এখন আর সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হবে না, আবার প্রতিটা নিউক্লিয়াস কি করবে, তোমার মাইটোসিস বিভাজনে চলে যাবে। এখন এই প্রতিটা নিউক্লিয়াসে কি হবে, আবার হলো তোমার জলবিয়োজন ঘটবে। জলবিয়োজন মানে ঘটার পরে এদের মধ্যকার যে ক্রোমোজোম গুলো আছে এগুলো খাটো মোটা এরকম হবে। এদের ভিতরে তোমার নিউক্লিয়াস আর নিউক্লিয়ার এনভেলপ গুলো আবার বিলুপ্ত হইতে থাকবে, এই স্পিন্ডল তন্তুটা আবার সৃষ্টি হবে। সৃষ্টি হওয়ার পরে কি হবে, সৃষ্টি হওয়ার পরে হলো তোমার স্পিন্ডল তন্তুর মাঝখানে হলো ক্রোমোজোম গুলো অবস্থান করবে। দেন ক্রোমোজোম গুলো তোমার মাঝ বরাবর সেন্টোমিয়ার বরাবর বিভক্ত হয়ে যাবে। দেন হলে এগুলো কি হবে, মানে সেন্টোমিয়ার বরাবর এক একটা ক্রোমাটিডে মানে পরিণত হবে। দেন হলো এরা হলো মেরুর দিকে, নিকটবর্তী মেরুর দিকে যাইতে থাকবে। যাওয়ার পথে কি হবে, এক একটা ক্রোমাটিড এক একটা অপত্য ক্রোমোজোমে পরিণত হবে। আর এইগুলোকে ইংরেজি VLGI বিভিন্ন অক্ষরের মতো লাগবে। যখন এই এক একটা ক্রোমোজোম হলো তোমার হলো দুইটা মেরুতে চলে যাবে, দুইটা মেরুতে যাওয়ার পরে আবার জলযোজন ঘটবে, আবার নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব ঘটবে, আবার হলো স্পিন্ডল তন্তু বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত হয়ে কি হবে, তোমার দুইটা মেরুতে হলো মানে দুই মেরুতে মিলে তোমার টোটাল কি হবে, টোটাল কিন্তু এই একটা কোষের মধ্যে চারটা নিউক্লিয়াসের সৃষ্টি হয়ে যাবে। কিন্তু এখন এই যে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হবে, এই দুইটা নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কিন্তু আগের যে দুইটা নিউক্লিয়াস ছিল ওই দুইটা নিউক্লিয়াসের সমান হবে। কারণ কি, এখানে তোমার ক্রোমোজোম মাঝ বরাবর বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিডে পরিণত হয়েছে। দেন কি হয়েছে, দেন এক একটা ক্রোমাটিড এক একটা ক্রোমোজোমে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে যদি 5টা ক্রোমোজোম থাকে, সেখান থেকে 10টা ক্রোমাটিড সৃষ্টি হয়েছে, 10টা ক্রোমাটিড থেকে 10টা ক্রোমোজোম তৈরি হয়েছে। এখন 10টা ক্রোমোজোমের 5টা এক মেরুতে গেছে আর 5টা আরেক মেরুতে গেছে। এই কারণে এই যে 5টা ক্রোমোজোম ছিল, এখান থেকে কিন্তু তোমার 5টা 5টা করে এরকম দুইটা কোষ সৃষ্টি হয়েছে যাদের ক্রোমোজোম সংখ্যা সেম। এরকম করে তোমার চারটা কোষ, একটা কোষের মধ্যে তোমার চারটা নিউক্লিয়াস থাকবে যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হবে। দেন কি হবে, দেন হলো তোমার হলো সাইটোপ্লাজমের বিভাজনটা হবে। সাইটোপ্লাজমের বিভাজনে চারটা কোষ আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে চারটা অপত্য কোষে পরিণত হয়ে যাবে। চারটা নিউক্লিয়াস আলাদা হয়ে চারটা অপত্য কোষে পরিণত হয়ে যাবে। এই হলো মূলত তোমার মায়োসিস বিভাজন। এখন তো মোটামুটি তোমাদের বিভাজনটা বোঝাই দিলাম, এখন হলো ধাপে আসে। এখন ধাপে ধাপে একটু বানানো লাগবে। তো ধাপে ধাপে তোমার প্রথম কথা হলো তোমার MCQ এর জন্য আমার পড়ানো লাগবে। তো প্রথমে আসি তোমার মায়োসিস এক। তো মায়োসিস এককে চারটা ভাগে ভাগ করা যায়, প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক আর টেলোফেজ এক। তো এই প্রোফেজ এককে আবার 5টা ভাগে ভাগ করা যায়। তো প্রথমে আমরা প্রোফেজ একের ভাগে পড়বো, এইগুলা থেকে তোমার MCQ বেশি আসে। তো প্রথমে হলো লেপটোটিন। তো লেপটোটিনের জন্য আমাদের MCQ এর জন্য কি কি মাথায় রাখা লাগবে, জলবিয়োজন মানে লেপটোটিন, তারপরে হলো তোমার হলো ক্রোমোমিয়ার দেখা যায় মানে লেপটোটিন, বা তারপরে কি, তারপরে হলো তোমার দেখা যায় ক্রোমোমিয়ার দেখা যায় মানে লেপটোটিন। তারপরে হলো কি, তারপরে হলো তোমার হলো বুকে ক্রোমোজোম গুলোকে ফুলের তোড়ার মতো দেখায় বা বুকের মতো লাগে তোমার হলো লেপটোটিনে। আর ক্রোমোজোমের হলো পোলারাইজ বিন্যাস দেখা যায় কিসে, লেপটোটিনে। তো এই হলো তোমার লেপটোটিনের বৈশিষ্ট্য, এগুলো আমাদের মাথায় রাখা লাগবে। যে আমরা যদি এই জিনিসগুলো দেখি তাহলে আমরা MCQতে লেপটোটিন অ্যান্সার করব। জলবিয়োজন, তোমার ফুলের তোড়া বা বুকে, তারপরে ক্রোমোজোমের পোলারাইজ বিন্যাস, আর হলো ক্রোমোমিয়া, এইগুলা দেখলে আমরা লেপটোটিন অ্যান্সার করবো। এরপরে আসি হলো তোমার জাইগোটিন। তো জাইগোটিনে আমরা তিনটা জিনিস দেখলে আমরা জাইগোটিন অ্যান্সার করবো, তোমার হোমোলোগাস ক্রোমোজোম, তারপরে তোমার সিন্যাপসিস আর বাইভ্যালেন্স। এগুলা কি তোমরা অলরেডি জানো, এগুলো আমি এখন এক্সপ্লেন করতেছি না, আমি আমার ভিডিওতে অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করছি। এবার হলো প্যাকাইটিন। তো প্যাকাইটিনের জন্য তিনটা জিনিস মাথায় রাখা লাগবে, টেট্রাট, তারপরে হলো তোমার ক্রসিং ওভার, আর তারপরে হলো তোমার কায়াজমা টেট্রাট ক্রসিং ওভার। এই তিনটা দেখলে তোমরা MCQতে প্যাকাইটিন অ্যান্সার করবা। তারপরে কি, তারপরে হলো তোমার হলো ডিপ্লোটিন। তো ডিপ্লোটিনে তোমরা লুপ ওয়ার্ডটা দেখলে, তারপরে হলো তোমার হলো এই প্রান্তীয়করণ লুপ আর প্রান্তীয়করণ, এই দুইটা ওয়ার্ড দেখলে তোমরা ডিপ্লোটিন অ্যান্সার করবা। আর ডিপ্লোটিনের মধ্যে তোমার দুইটা MCQ আছে, একটি মাত্র কায়াজমা। এটা যদি তোমরা প্রশ্নে দেখো তাহলে তোমরা 180 ডিগ্রি অ্যান্সার করবা, আর একটি মাত্র বাদে অন্য কিছু যদি প্রশ্নে থাকে তাহলে তোমরা 90 ডিগ্রি অ্যান্সার করবা। অর্থাৎ তোমার হলো লুপ, পাশাপাশি, আবর্তন এইসব ওয়ার্ড থাকলে তোমরা 90 ডিগ্রি অ্যান্সার করবা।
আর একটি মাত্র কায়াজমা দেখলে 180 ডিগ্রি অ্যান্সার করবে। এই এমসিকিউ দুটো ডিপ্লোটিনের মধ্যে আছে। এবার ডায়াকাইনেসিসে মূলত তোমার নিউক্লিয়াস আর নিউক্লিয়ার হলো মেমব্রেনের পূর্ণ বিলুপ্তি ঘটে কখন, ডায়াকাইনেসিসে ঘটে। তো এটা আসলে তোমার হলো ডায়াকাইনেসিস। তারপর হলো তোমার হলো মেটাফেজ। তো মেটাফেজ এক কি তোমার স্পিন্ডল তন্তুর বিভাজন দেখা যায়, স্পিন্ডল তন্তু তৈরি হয়, স্পিন্ডল তন্তু তৈরি হয় বা সৃষ্টি হয়, এটা হলো তোমার মেটাফেজ এক। স্পিন্ডল তন্তু তৈরি হয় বা সৃষ্টি হয়, এটা কি, এটা অ্যান্সার করবা কি, এটা অ্যান্সার করবা হলো মেটাফেজ এক। আর এরপরে আরেকটা জিনিস অ্যান্সার করবা, আরেকটা জিনিস কি তোমার সেন্টোমিয়ার। সেন্টোমিয়ারের বিভাজন, এটা হলো তোমার মেটাফেজে নর্মালি তোমার সেন্টোমিয়ার অর্থাৎ ক্রোমোজোম হলো তোমার সেন্টোমিয়ার বরাবর বিভাজিত হয়, এটা হলো তোমার মেটাফেজ হয়। বাট এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে হলো তোমার এই মেটাফেজ একে কিন্তু কোনো সেন্টোমিয়ারের বিভাজন হয় না। তো এটা একটু মাথায় রাখবে যে মেটাফেজ একে সেন্টোমিয়ারের বিভাজন হয় না, এটা তোমাদের অনেক কাজে লাগবে। এরপরে অ্যানাফেজ একে চলে যাও। তো অ্যানাফেজ একে কি হয়, তোমার এই যে হোমোলোগাস ক্রোমোজোম গুলো আছে এরা হলো তোমার আলাদা হয়ে যায়, হোমোলোগাস ক্রোমোজোম গুলো আলাদা হয়ে নিকটবর্তী মেরুতে যাওয়া শুরু করে, এটা হলো অ্যানাফেজ হয়। হোমোলোগাস ক্রোমোজোম গুলো আলাদা হয় কখন, অ্যানাফেজে হয়। তারপরে হলো ক্রোমোজোম গুলাকে তোমার VLJI এরকম অক্ষরের মতো লাগে কখন, অ্যানাফেজে হয়। ক্রোমোজোম গুলা মেরুমুখী চলন দেখা যায় কখন, তোমার অ্যানাফেজে হয়। তো এইগুলো অ্যানাফেজের ক্ষেত্রে মানে অ্যানাফেজ একের ক্ষেত্রে মনে রাখা লাগবে। এরপরে টেলোফেজ এক পুরোপুরি মাইটোসিসের টেলোফেজের মতোই, অর্থাৎ জলযোজন, তারপরে নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেনের পূর্ণ বিলুপ্তি, মানে না পুনরাবির্ভাব, নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেনের পুনরাবির্ভাব, তারপরে হলো তোমার হলো স্পিন্ডল তন্তুর বিলুপ্তি, তারপরে অপত্য নিউক্লিয়াস সৃষ্টি, এইগুলা দেখলেই তুমি টেলোফেজ এক অ্যান্সার করবা। এরপরে কি আছে, এরপরে দেখবা যে এই যে মায়োসিস। তো মায়োসিস আসলে আমরা মায়োসিস এক আর দুই পড়ি, আসলে মায়োসিস এক আর দুই এর মাঝখানেও কিছু জিনিস আছে। অর্থাৎ মায়োসিস একের পরে তোমার হলে আরেকটা ধাপ শুরু হয়, যেটাকে তোমার ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস এক বলা হয়। আর মায়োসিস দুই এর পরে আরেকটা ধাপ আছে, যেটাকে তোমার সাইটোকাইনেসিস দুই বলা হয়। এখন প্রথমে আসি ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস এক। তো এই চারটা ধাপ মিলে মূলত আমার মায়োসিস। কিন্তু মায়োসিস এক আর দুই হলো মেইনলি থাকে, এই জন্য ওইগুলোকে অতটা বলা হয় না, বাট এইগুলোও আছে মাঝে মাঝে। তো ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস একে কি হয়, এখন তুমি এখানে সাইটোকাইনেসিস ওয়ার্ডটা পাইছো, তো তোমার মাথায় আসবে যে এখানে সাইটোপ্লাজমের বিভাজন হয়। কিন্তু আসলে তোমার সাইটোকাইনেসিস একে সাইটোপ্লাজমের কোনো বিভাজন হয় না, এটা তোমার মাথায় রাখা লাগবে। এইখানে তোমার সাইটোপ্লাজমের কোনো বিভাজনে নেই, এখানে মূলত তোমার কোষ হলো তোমার হলো মায়োসিস দুইতে যাওয়ার জন্য একটু রেস্ট নেই বা একটু বিরতি নেই না, এই হলো তোমার একটু প্রস্তুতি নেই যে মায়োসিস দুই করবো, সেই জন্য আমার কিছু জিনিসপত্র লাগবে, ওই জিনিসপত্রগুলো এই হলো ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস একে এসে তোমার ওই জিনিসপত্রগুলো তৈরি করে নেয়। বাট এই ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস একে প্রথমত সাইটোপ্লাজমের বিভাজন হয় না, দ্বিতীয়ত ডিএনএ রেপ্লিকেশন হয় না। এই দুইটা জিনিস কখনো ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস একে হয় না। এরপরে তোমরা যাও মায়োসিস দুই। তো মায়োসিস দুই পুরোপুরি একটা মাইটোসিস বিভাজন। তো এখানে তোমরা সব ওই প্রোফেজ দুই, অর্থাৎ মাইটোসিসে প্রোফেজে যা হয় এখানেও তাই হয়, মাইটোসিসে মেটাফেজ যা হয় এখানে তোমার মেটাফেজ দুইতেও তাই হয়, মাইটোসিসে অ্যানাফেজে যা হয় এখানকার অ্যানাফেজ দুইতেও তাই হয়, মাইটোসিসে টেলোফেজে যায় এখানকার টেলোফেজ দুইটাও তাই হয়। বাট এখানে তোমার একটা জিনিস জানা লাগবে, এখানে কিন্তু তোমার পুরো মেটাফেজ নেই। এখন মাইটোসিসের পুরো মেটাফেজে যে জিনিসটা হচ্ছিল ওইটা আসলে কোথায় হয়। তো এখানে তোমার এই যে পুরো মেটাফেজ, তো পুরো মেটাফেজে তোমার দুইটা জিনিস হয়, একটা হলো নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেনের পূর্ণ বিলুপ্তি ঘটে, আরেকটা হলো তোমার স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। তো এখানে তোমার হলো মায়োসিস দুই এর ক্ষেত্রে এই দুইটা বৈশিষ্ট্য দুইজনকে ভাগ করে দিছে, অর্থাৎ নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেনের পূর্ণ বিলুপ্তি ঘটে এই পয়েন্টটা হলো তোমার প্রোফেজ দুইতে ঘটে, মানে এই জিনিসটা প্রোফেজ দুইতে ঘটে। আর স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় এই জিনিসটা হলো তোমার মেটাফেজ দুইতে ঘটে। তো এটা একটু মাথায় রাখবা যে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় যেটা প্রো মেটাফেজে ছিল মাইটোসিসের ক্ষেত্রে, মায়োসিস দুই এর ক্ষেত্রে এটা হলো মেটাফেজ দুইতে। আর হলো নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেনের পূর্ণ বিলুপ্তি ঘটে, যেটা হলো তোমার মাইটোসিসে প্রো মেটাফেজে ছিল, এটা মায়োসিস দুই এর ক্ষেত্রে প্রোফেজ দুইতে। তো এটা একটু মাথায় রাখবা। এই তারপরে কি হয়, তারপরে হলো তোমার হলো সাইটোকাইনেসিস দুই হয়। তো সাইটোকাইনেসিস দুই তো এরকম একটা অবস্থা হয়ে যায়, যেহেতু সাইটোকাইনেসিস একে কোনো সাইটোপ্লাজমের বিভাজন হয় না। তো সাইটোকাইনেসিস দুইতে যাওয়ার পরে তোমার এমন একটা অবস্থা হয়ে যায়, একটা কোষের মধ্যে তোমার চারটা নিউক্লিয়াস থাকে, যেগুলো হলো ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক। তো এরপরে কি হয়, তোমার সাইটোকাইনেসিস দুইতে তোমার সাইটোপ্লাজমের বিভাজনটা হয়ে তোমার হলো চারটা অপত্য কোষ সৃষ্টি হয়। তো এই হলো তোমার সাইটোকাইনেসিস দুই। তো মায়োসিস বিভাজনটাও তো মোটামুটি তোমাদেরকে একটু রিক্যাপ করে দিলাম। এরপরে কি আছে, এরপরে আছে তোমার মায়োসিসের গুরুত্ব সম্পর্কে তোমাদের প্রথম কথা বলি। মায়োসিসে এখানে তোমার কয়টা, আমি তোমাদেরকে আটটা গুরুত্ব পড়তে বলছি। তো এইগুলা তোমার হলো মানে সিকিউতে আসে, এই জন্য তোমার আটটা গুরুত্বের নামই মনে রাখা লাগবে। তো আটটা গুরুত্ব কি কি: জনন কোষ সৃষ্টি, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, বৈচিত্র্যের সৃষ্টি, অভিব্যক্তি, গ্যামিট সৃষ্টি ও বংশবৃদ্ধি, জনক্রম আর মেন্ডেলের সূত্র। এই হলো তোমার আটটা বৈশিষ্ট্য। তো এই যে আটটা বৈশিষ্ট্য এখানে দিয়ে আছে, তো আটটা বৈশিষ্ট্যের মধ্যে তোমার চারটা বৈশিষ্ট্য অনেক কনফিউজিং। এই চারটা বৈশিষ্ট্য কি, একটা বৈশিষ্ট্য হলো তোমার জনন কোষ সৃষ্টি।
তো তোমার যদি জনন কোষ সৃষ্টি হয় তার মানে হলো তোমার মায়োসিস, বা যদি তোমার আসে জনন কোষের সংখ্যা বৃদ্ধি তার মানে হলো মাইটোসিস। নেক্সট কথা কি, নেক্সট কথা হলো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। এখন তোমার যদি প্রশ্নে ধ্রুব রাখা আসে তাইলে হলো মায়োসিস, বাট ক্রোমোজোম সংখ্যার সমতা রাখা আসলে মাইটোসিস। নেক্সট কি আছে, নেক্সট হলো বংশবৃদ্ধি। এখন বংশবৃদ্ধি তোমার যদি বহুকোষীর বংশবৃদ্ধি হয় তাইলে হলো তোমার মায়োসিস, আর হলো তোমার যদি এককোষীর বংশবৃদ্ধি হয় তাইলে হলো তোমার মাইটোসিস। এরপরে কি আছে, এরপরে হচ্ছে তোমার প্রজাতির সক্রিয়তা ঠিক রাখা। তো সক্রিয়তা ঠিক এই এই এতটুকু থাকলে তোমার মায়োসিস, বা যদি থাকে যে প্রজাতির বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, তাহলে স্থিতিশীলতা রক্ষা থাকলে কি, মাইটোসিস। তো এইগুলো এই 4টা পয়েন্ট তোমার মাইটোসিসের 4টা পয়েন্টের সাথে মিলাই মিলাই একটু পড়ে নেবা, আর বাকি 4টা পয়েন্ট মুখস্থ করবা। আর আমি তোমাদেরকে অলরেডি এইগুলা কি তোমাদেরকে বুঝাইছি, মানে এমন ভাবে বুঝাইছি যাতে তোমরা পরীক্ষার খাতায় এই প্রতিটা পয়েন্ট সম্পর্কে 4 থেকে 5টা লাইন লিখতে পারো, যে একটা ঘ নাম্বার যাতে হয় ওই জিনিসটা কিন্তু অলরেডি তোমাদেরকে আমি শিখাই দিছি। এরপরে একটা টপিক আছে, এরপরে টপিকটা হলো তোমার ক্রসিং ওভার। তো ক্রসিং ওভার অলরেডি আমরা পড়ছি, এখানে আলাদাভাবে দিয়ে আছে। তো এটা সম্পর্কে তোমার কিছু এমসিকিউ জানা লাগবে। এটা কখন হয়, এটা হলো তোমার হলো মায়োসিসের হলো প্যাকাইটিং উপপর্যায়ে হয়, যেটা হলো প্রোফেজ একের একটা উপপর্যায়। আর এটা এটা আবিষ্কার হলো একটা বিজ্ঞানী যার নাম হলো হান্ট মর্গান নামক একটা বিজ্ঞানী, তিনি প্রথম এটা আবিষ্কার করেন তোমার হলো ভুট্টা উদ্ভিদ। এইগুলো আমাদের জানা লাগবে। এখন ক্রসিং ওভারটা কিভাবে হয়, যখন হলো যে দুইটা ক্রোমোজোমের, অর্থাৎ দুইটা ক্রোমোজোম সরি দুইটা নন সিস্টার ক্রোমাটিডের অংশগুলা লাগার পরে কি হয়, এদের হলো মানে অংশগুলা প্রথমত তোমার হলো এন্ডোনিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে দুইটারই অংশগুলা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে দুইটা মানে এরটা ওরটা ওই মানে একটা ক্রোমাটিডের অংশ আরেকটায় চলে যায়, আরেকটায় চলে আসে, এসে দেন লাইগেজ এনজাইমের মাধ্যমে লিখে যায়। এরকম ভাবেই মূলত এই ক্রসিং ওভার প্রসেসটা হয়। এবং ক্রসিং ওভারের গুরুত্ব নিয়ে একটা পয়েন্ট দিয়ে আছে, তো এখানে তোমার কিছু গুরুত্ব তোমাদের জানা লাগবে। প্রথম কথা হলো জিনগত পরিবর্তন সাধিত হয় ক্রসিং ওভারের কারণে। দেন কি, ক্রসিং ওভারের কারণে তোমার কি ক্রোমোজোমে জিনের বিন্যাস বা অবস্থান নির্ণয় করা যায়। ক্রোমোজোমে জিনের বিন্যাস বা অবস্থান নির্ণয় করা যায় হলো তোমার ক্রসিং ওভারের মাধ্যমে। আর ক্রসিং ওভারের মাধ্যমে তোমার জেনেটিক ম্যাপ তৈরি করে যায়। তো মানে ক্রসিং ওভারের মাধ্যমে তোমার জেনেটিক ম্যাপ তৈরি করা যায়। তো এই 3টা পয়েন্ট, এই 3টা হলো তোমার হলো ক্রসিং ওভারের গুরুত্ব তোমাদের জানা লাগবে। প্রথম কথা হলো জিনগত পরিবর্তন সাধিত হয়। দ্বিতীয় কথা হলো তোমার হলো ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয় করা যায়। আর তৃতীয় কথা হলো তোমার হলো জেনেটিক ম্যাপ তৈরি করা যায়। তো এই 3টা পয়েন্ট তোমার হলো হলো ক্রসিং ওভারের গুরুত্বতে এই 3টা পয়েন্ট তোমাদের জানা লাগবে। তারপরে কি আছে, তারপরে হলো তোমার একটা ছক দিয়ে আছে, যে ছকে তোমার মাইটোসিস আর মায়োসিসের মধ্যে পার্থক্য করা আছে। এই ছকে তোমার কি করা আছে, এই ছকে তোমার মাইটোসিস আর মায়োসিসের মধ্যে পার্থক্য করা আছে। তো এখানে তোমার পার্থক্যের ছকটা আমি মোটামুটি তোমাদেরকে ধরাই দিয়েছিলাম। তো এখানে তোমার পার্থক্যটা কি, পার্থক্য হলো প্রথম পার্থক্য হলো মাইটোসিস কোথায়, মাইটোসিস হলো তোমার হলো জীবের দেহকোষে হয়। আর মায়োসিস কোথায়, মায়োসিস হলো তোমার জনন মাতৃকোষে হয়। নেক্সট পার্থক্য কি, নেক্সট পার্থক্য হলো তোমার মাইটোসিসে কয়টা অপত্য কোষ সৃষ্টি হয়, 2টা, আর মায়োসিসে 4টা। নেক্সট পার্থক্য কি, নেক্সট পার্থক্য হলো মাইটোসিসের যে অপত্য কোষগুলো এগুলোর ক্রোমোজোম সংখ্যা হলো তোমার হলো মাতৃকোষের সমান হয়, মায়োসিসের ক্ষেত্রে অর্ধেক হয়। নেক্সট পার্থক্য কি, নেক্সট পার্থক্য হলো মাইটোসিসের যে ইন্টারফেস দশা থাকে এটা হলো তোমার অনেক সময় ধরে অর্থাৎ দীর্ঘস্থায়ী হয়, আর মায়োসিসের ইন্টারফেস দশা হলো তোমার স্বল্প স্থায়ী হয়। তো এটা তোমাদের একটু আলাদাভাবে মুখস্থ করা লাগবে, এটা তোমাদেরকে অলরেডি বলে দিছি। নেক্সট কথা কি, তোমার মাইটোসিসে কোনো ক্রসিং ওভার ঘটে না, বাট মায়োসিসে ক্রসিং ওভার ঘটে। নেক্সট কথা হলো মাইটোসিসে তোমার নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় না, অর্থাৎ যে অপত্য কোষগুলো সৃষ্টি হয় এগুলোর বৈশিষ্ট্য পুরোপুরি মাতৃকোষের মতোই, নতুন কোনো বৈচিত্র্য বা বৈশিষ্ট্য সৃষ্টি হয় না। বাট মায়োসিসের ক্ষেত্রে অপত্য কোষে নতুন বৈশিষ্ট্য বা বৈচিত্র্য সৃষ্টি হয়। এরপরের কথা হলো তোমার মাইটোসিসে কিন্তু ক্রোমোজোমে কোনো ক্রোমোমিয়ার দেখা যায় না, বাট মায়োসিসে ক্রোমোমিয়ার দেখা যায়। এরপরে হলো তোমার মাইটোসিসে হলো তোমার যে মেটাফেজ পর্যায়ে আছে, মাইটোসিসের যে মেটাফেজ আছে, মেটাফেজ কিন্তু ক্রোমোজোম হলো সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয়। বাট হলো মায়োসিসের যে মেটাফেজ 1 আছে, মেটাফেজ 1 কিন্তু ক্রোমোজোম কিন্তু সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয় না। কিন্তু আবার মেটাফেজ 2 কিন্তু ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয়, বাট মেটাফেজ 1 হয় না। এরপরে কথা হলো তোমার হলো মাইটোসিসে কি হয়, নিউক্লিয়াস ক্রোমোজোম দুইটাই একবার বিভাজিত হয়। বাট হলো মায়োসিসের ক্ষেত্রে নিউক্লিয়াসটা 2বার আর হলো ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ক্রোমোজোম শুধুমাত্র মায়োসিস 2 তে বিভাজিত হয়, অর্থাৎ সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয়। আর নিউক্লিয়াস মায়োসিস 1, 2 দুইটাতেই বিভাজিত হয়। এরপরের কথা হলো তোমার হলো মাইটোসিস ডিপ্লয়েড হ্যাপ্লয়েড সব জীবেই মাইটোসিস ঘটে, কারণ মাইটোসিস সংখ্যা বৃদ্ধি করা এর কাজ। বাট মায়োসিস শুধুমাত্র ডিপ্লয়েড জীবে ঘটে, কারণ কি এতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। হ্যাপ্লয়েড হইলে ক্রোমোজোম সংখ্যা আরো অর্ধেক হয়ে যাবে, এর পরবর্তী কোনো দশা নেই, এই জন্য শুধুমাত্র ডিপ্লয়েডে মায়োসিস দেখা যায়। এরপরে কথা কি, মেন্ডেলের সূত্র তোমার মায়োসিস দ্বারা ব্যাখ্যা করা যায়, মাইটোসিস দ্বারা করা যায় না, এটা তোমরা অলরেডি জানো। তো এই মূলত তোমার শখটা মোটামুটি তোমাদেরকে কভার করে দিলাম। তার নেক্সটে কি আছে, নেক্সটে হলো এই অধ্যায়ে দক্ষতা অর্জন। তো এখানে তোমাদেরকে জাস্ট 2টা পয়েন্ট দাগাইছিলাম, এই 2টা পয়েন্ট তোমাদের বইতেই আছে। আর তাও একটু মানে এখানে একটু গুছাই বলা আছে যে P53 প্রোটিন যদি ডিফেক্ট হয় তাহলে আমাদের ক্যান্সার টিউমার হয়, তোমরা অলরেডি জানো। আরেকটা কথা হলো তোমার মায়োসিস বিভাজনে তো 2টা পর্যায়ে, একটা মায়োসিস 1 আর মায়োসিস 2।
কিন্তু তোমার কি করা হয়, তোমার হলো মানে বইতে দেখবা অনেক জায়গায় তোমার মায়োসিস এককেই মায়োসিস বলে দিচ্ছে। আসলে মূলত মায়োসিসের মূলই কি, মূলই হলো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, যেটা মূলত তোমার মায়োসিস একে হয়। এই জন্য মায়োসিস এককেই মায়োসিস বলা হয়। তো এখানে একটা লাইন দিয়ে আছে কি, মায়োসিস বিভাজনের মেটাফেজে ক্রোমোজোমের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে অবিভক্ত থাকে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারের বিভাজনটা হয় না। এটা কখন হয় না, এটা হলো তোমার মায়োসিসে হয় না, মায়োসিসের একে হয় না, মায়োসিস একের হয় না, এই জিনিসটা এই বিভাজনটা হয় না। আর এখানে মায়োসিস কথাটা উল্লেখ করা দিয়ে আছে, কারণ কি তোমার মায়োসিস এক মানে হলো মায়োসিস, এই জিনিসটা বোঝানোর জন্য এই লাইনটা তোমাদের দাগাই দিচ্ছে যে মায়োসিস এক মানে মায়োসিস। এই জন্য তোমার যদি মায়োসিস একের জায়গায় যদি মায়োসিস থাকে তাহলেও জিনিসটা সঠিক। তো এই কারণে আর এই অধ্যায়ে দক্ষতা অর্জনে বাকি যে পয়েন্টগুলো আছে এগুলো অলরেডি তুমি অধ্যায়ে পড়ে ফেলছো। তো অলরেডি মনে হয় 1 ঘন্টা মতোই ক্লাস হয়েছে, তো 1 ঘন্টায় কিন্তু আমি মোটামুটি তোমাদের এই অধ্যায়টা A to Z সব কাভার করে ফেলছি। তো এইটাই ছিল আমার আছে আমার হলো ওভারভিউ ক্লাসটা। আজকে একটা ক্লাসের মাধ্যমে এই যে গত 7 ঘন্টা, 7 থেকে 8টা ঘন্টায় যে অধ্যায়টা পড়ালাম, ওই অধ্যায়টাকে কিন্তু একটা ক্লাসে তোমাদের মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। তো তোমরা যদি একবার আমার ক্লাসগুলো করার পরে যদি এই মানে আমি যেই জিনিসগুলো বললাম জাস্ট কানেক্টে ইয়ারফোন লাগাই এই কথাগুলো একটু শোনো, তাইলে দেখবা যে জিনিসগুলো তোমার মাথায় আরো ভালোভাবে ঢুকে গেছে। তুমি দেখবা যে মানে কিভাবে কম টাইমে পড়তে হয় ওই জিনিসটা তুমি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে যে কিভাবে কম টাইমে আমি পড়বো। আমার কাছে বেশি টাইম নেই, আমার কাছে আর 1 ঘন্টা আছে বা আমার পরীক্ষার একদিন আছে, এখন আমার সবগুলো অধ্যায় পড়া লাগবে। তাহলে কিন্তু তুমি এই ওভারভিউ ক্লাসের মাধ্যমে কিন্তু এই সবগুলো অধ্যায় কিন্তু কমপ্লিট করে ফেলা দিতে পারবা। তো এইটাই হলো কারণ, কিন্তু এই ওভারভিউ ক্লাসটা তখনই সার্থক হবে যখন তুমি আমার পুরো প্লে লিস্টটা কমপ্লিট করে আসবে। তুমি যদি প্লে লিস্ট কমপ্লিট না করে শুধু ওভারভিউ ক্লাস করো তাহলে কিন্তু তুমি সেরকম একটা মানে কি বলবো, সেরকম একটা অ্যাডভান্টেজ পাবা না। বাট পুরা প্লে লিস্ট কমপ্লিট করে যদি তুমি ওভারভিউ ক্লাসটা পাও, তুমি অবশ্যই একটা বড় অ্যামাউন্টের একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। তুমি জাস্ট একবার প্লে লিস্ট কমপ্লিট করলেই তুমি দেখবে যে ওভারভিউ ক্লাস দিয়ে তুমি নেক্সট টাইম মানে নেক্সট তোমার পুরা অ্যাডমিশন লাইফ, এইচএসসি লাইফ চালাই দিতে পারবা। তোমার আর প্লে লিস্টের ভিডিও দেখা লাগবে না, যদি তুমি একবার প্লে লিস্ট কমপ্লিট করে আসতে পারো, তারপরে ওভারভিউ ক্লাসগুলো দিয়ে তোমার রিভিশনটা হয়ে যাবে। এটা মূলত তোমার রিভিশন টাইপের একটা জিনিস, এটা মূলত ওয়ান টাইপ অফ ওয়ান শট ক্লাস। তো এইভাবে কিন্তু আমরা এই প্রথম অধ্যায়টার ওভারভিউ ক্লাসটা শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা যে এই অধ্যায়ের উপরে একটা এইচএসসি স্ট্যান্ডার্ড ক্লাস রাখবো, যে ক্লাসে আমি সিকিউ গুলো ধরাই দিব যে এই অধ্যায় থেকে তোমার কিরকম সিকিউ কিরকম এমসিকিউ হয় সেগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা দিব। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।